তো তাহলে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে শুরু করি। প্রথমে প্রজেক্ট ফোল্ডারটা করে ফেলি। তো প্রথমত প্রজেক্ট ফোল্ডারে কি করব, আমরা যে কোনো একটা ফাইল নিব, এইচটিএমএল ফাইল। তো এটা আমরা দুই ভাবে করতে পারি, এর আগে দেখিয়েছি যে ডাইরেক্ট সরাসরি নোটপ্যাড বা আপনার যে এডিটরটা ইউজ করবেন ওইটা থেকেও তৈরি করতে পারবেন, বা শুধুমাত্র একটা টেক্সট ডকুমেন্টকেও আপনি এডিট করে ইউজ করতে পারবেন। এবং এটা যে ইন্ডেক্সই শুধুমাত্র দিতে হবে তারও কোনো মানে নাই, যে কোনো নামে দিতে পারবেন। তো আমাদের গত ক্লাসে যে আওয়ার ক্লাস এবং টেস্ট ফর ওয়েব এইটা দেখানো হয়েছিল জাস্ট এক্সাম্পল হিসাবে। তো আমরা তাহলে আজকে আবার করি। তো বেসিক স্ট্রাকচারটা তো আপনারা জানেন সবাই, কি করতে হবে ফার্স্টে, কি করতে হবে, ডক টাইপটা ডিক্লেয়ার করতে হবে। তো হেড, বডি এবং হেডের মধ্যে থাকবে টাইটেল। তো এখন আমরা গতকালকে দেখেছিলাম যে কিভাবে ইমেজ নেওয়া যায়। তো ইমেজ নেওয়ার জন্য আপনাদের কি ট্যাগটার নাম ছিল, সেটা ছিল ইমেজের সংক্ষিপ্ত নাম আইএমজি। তো আইএমজিটা আমরা ইউজ করেছিলাম। ঠিক আছে, এটা যেহেতু সিঙ্গেল ট্যাগ, তো এইটা শুধুমাত্র আপনাদের কোনো ক্লোজ করা লাগবে না, জাস্ট এরকম রাখতে হবে, তবে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউট এটার জন্য যেটা আমরা গতকালে করেছিলাম সেটা শুধুমাত্র সোর্সের অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম, এসআরসি। তো সোর্সের অ্যাট্রিবিউটের মাঝখানে দিতে হবে তার ভ্যালুটা, মানে তার যে লোকেশন সেটা দিয়ে দিতে হবে। তো আমরা দেখাচ্ছে এখন একটা ডামি ফটো নিয়ে আসবো, তো এটা দেখাচ্ছে আপনার পিসিতে কোনো ফটো নাই, তাহলে ইচ্ছা করলে আপনারা সরাসরি নেট থেকেও নিতে পারবেন কোনো ডাউনলোড ছাড়াই। সেটার নাম হলো আপনার প্লেস হোল্ডার নামে একটা সাইট আছে, placehold.it। এখান থেকে সরাসরি নেওয়া যায়। যেমন দেখেন আমি ইউজ করছি http://placehold.it/, এবার এইখানে দিতে হবে আপনার কতটুকু হাইট এবং কতটুকু ওয়াইড লাগবে। তো প্রথমটা থাকে ওয়াইড, দেন আপনার হাইট। তো আমি চাচ্ছি যে দেখা যাচ্ছে 500 পিক্সেল থাকবে ওয়াইড, এবং দেখা যাচ্ছে 300 পিক্সেল থাকবে হাইট। তো এইটা যদি আমরা সেভ করি তাহলে দেখেন আমাদের কি আসে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ফটো চলে এসেছে। এই ফটোটা কিন্তু আমাদের কম্পিউটারে নাই, এটা কোথা থেকে আসছে, সরাসরি নেট থেকে আসতেছে। ইন্টারনেটের কানেকশন অবশ্যই থাকতে হবে, তাছাড়া দেখা যাবে না। তো এখন যদি আমরা নেটের কানেকশনটা অফ করে দেই, ও আমাদের ডাইরেক্ট লাগানো আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কানেকশন অফ করে দিলে কিন্তু এটা দেখাবে না। তো কিন্তু একটা সমস্যা, সমস্যা বলতে এইটা আপনার গতকালকে বলেছিলাম, যে গত ক্লাসে বলেছিলাম W3, এইটা হলো আপনাদের ওয়েবকে ভ্যালিডেট করে, w3.org। তো w3.org এর আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু নিয়ম আছে, যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করতে হবে, তাছাড়া ওইটা এরর দেখাবে, ভ্যালিডেশনে এরর দেখাবে। তো এটা দেখি আমরা আসলে ভ্যালিডেশনে কি এররটা দেখায় সেটা আগে বোঝার চেষ্টা করি। জি বলেন। আচ্ছা, ওইটা তাহলে অফিসে, ক্লাস শেষে অফিসের সাথে যোগাযোগ করলে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা আসলাম W3 ভ্যালিডেটরে। তো এটা এইখানে আমরা এখন দিয়ে দেখবো যে আমাদের কি ভ্যালিডেটরে কি সমস্যাটা দেখায়, কি এরর আসে। তো এটা আমরা ডাইরেক্ট ইনপুট করি, আমরা যে লেখাটা লিখেছি জাস্ট এটাই করব। এটা কিন্তু অবশ্যই একটা এরর দেখাবে, এবং সেটা আইএনজি ট্যাগের মধ্যে একটা এরর দেখাবে। দেখেন, এই দেখেন ওয়ান এরর। তো ওয়ান এররটা কি আছে, এররটা দেখাচ্ছে লাইন নাম্বার 7, কলাম নাম্বার
47। তো এখানে কি দেখাচ্ছে আপনি ভালো করে দেখেন, an img element must have a alter attribute except under certain condition for details dash dash। তো তার মানে এইখানে আপনার অ্যাট্রিবিউট অল্টার অ্যাট্রিবিউটটা এটা থাকতে হবে, মাস্ট মাস্ট থাকা লাগবেই। এটা যদি না দেওয়া হয় তাহলে এটা একটা ভ্যালিডেশনের এরর। তো এই অ্যাট্রিবিউটটা আমরা এখন ইউজ করব অল্টার অ্যাট্রিবিউটটা। তো এটা মূলত কি জন্য ইউজ করা হয়? তো ইউজ করা হয় এই জন্য, আমি দেখাই। অল্টার সাপোজ এখানে দিয়ে দিলাম যে ডেমো ফটো। তো এখন আমরা কি করব, আমরা নেট কানেকশনটা সরাসরি অফ করে দিই। তো তাহলে আমাদের নেট কানেকশন কেটে দিলাম। এখন আমরা এই যে রিলোড দিই, কিছু দেখা যায়? কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা কিন্তু এই ফটোটা সরাসরি নিয়ে এসেছি কি, ওয়েব থেকে নিয়ে এসেছি, একটা ইন্টারনেটের থেকে নিয়ে এসেছি, মানে একটা ওয়েবসাইট থেকে। তো যখন আমাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই তখন তো আর ওই ওয়েবসাইট থেকে ফটোটা আনতে পারবে না। তো তাহলে আমাদের কি এটা ভেঙে যাচ্ছে, একটা ভাঙা একটা ফটো দেখাচ্ছে, যেটা আর কি কিছুই না, বোঝা যাচ্ছে না কিছু। তো এখন যদি আমরা এখন এই ডেমো ফটোটা রাখি, আচ্ছা ডেমো ফটোটা সেভ করি নাই, তো ডেমো ফটোটা রাখলাম। তো এখন আমরা এটা দেখি, যে রিলোড দিই তাহলে কি আসছে, ডেমো ফটো নামে একটা লেখা দেখাচ্ছে। তো এইটা এই জন্য ইউজ করবেন, সাপোজ আপনি যে কোনো আপনার নিজস্ব ওয়েবসাইট থেকে একটা ফটো ইউজ করেছেন, বা আপনি ফেসবুক থেকে একটা ফটো ইউজ করেছেন আপনার ওয়েবসাইটে। তো এখন কি হলো, যে কোনো কারণবশত ফেসবুক ওই ছবিটা ডিলিট করে দিল, বা আপনার ওই ফটোটা ওই লোকেশনটা চেঞ্জ হয়ে গেল, যে কোনো একটা অবস্থায় দেখা যাচ্ছে ওইটা নট ফাউন্ড হলো। তো তাহলে তো আপনার ওয়েবসাইটে আর ফটোটা দেখাবে না। তো দেখা যাচ্ছে একজন ঢুকে যদি দেখতে পারে যে কোনো ফটো নাই বা নষ্ট নষ্ট, তাহলে তো সে একটা অ্যালার্ট ফিল করবে। তো এখানে যদি আপনি একটা অল্টার টেক্সট দিয়ে দেন, দেখা যাচ্ছে আপনি দিয়ে দিলেন যে দিস ফটো ফ্রম ফেসবুক, তো তাহলে ইউজারটা দেখতে পারবে যে এটা ফেসবুকের ফটো ছিল, যে কোনো কারণবশত ওইটা নাই। এই জন্য আপনার অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। যেমন এখানে ফটোটা পেলো না, এটা ডেমো ফটো দেখিয়ে দিল। তো এখন আমি আবার নেটের কানেকশনটা অ্যাক্টিভ করে দেই। আচ্ছা, তো এখন যদি আবার আমি রিলোড করি তাহলে কি দেখতে পারবো, যে আমাদের ফটো চলে এসেছে, কিন্তু এখন আর কোনো অল্টার ট্যাগ দেখাচ্ছে না, কোনো নাম টাম নাই। তাহলে কি জন্য অল্টার ট্যাগ ইউজ করবো বুঝেছেন? এটা আপনি যদি ভিতরে কোনো নাম নাও দেন, সাপোজ অল্টারে কোনো ভ্যালু দিলেন না, তাতে কোনো ব্যাপার না, কিন্তু জাস্ট আপনি অল্টার ট্যাগটা রাখতে হবে। তো এখন আমি সেম কোডটুকু আবার ভ্যালিডেটরে দেই, দেখি কি এখন আসে। তো আমি এখন আবার নতুন করে ভ্যালিডেটরে দিচ্ছি এবং চেক করতেছি। দেখেন এবার কিন্তু গ্রিন, এটা কি দেখাচ্ছে, এবার পাস আছে, কিন্তু এর আগে কিন্তু আপনার এখানে এরর ছিল একটা। তো শুধুমাত্র এই অল্টা ট্যাগের জন্য এটা একটা এরর। আর সবসময় মনে রাখবেন, আপনারা যখন কোনো প্রজেক্ট করবেন, W3 ভ্যালিডেটরে যদি কোনো এরর থাকে তাহলে ওইটা কিন্তু একটা সমস্যা, ওইটা আপনার গ্রহণযোগ্যতা পাবে না। যে বায়ার বা যে আপনি যেই মার্কেট প্লেসের জন্য কাজ করবেন, সেটা একটা আপনার সমস্যা হিসেবে ধরবে, এবং তারা ভাববে যে আপনি কোড মানে ঠিক মতো পারেন না, নর্মাল কোড আর কি। তো তাহলে আমরা দেখলাম যে আইএমজি ট্যাগ যদি ইউজ করি তার মধ্যে একটা অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ হবে, সেটা হলো অল্ট অ্যাট্রিবিউট। আর এসআরসি অ্যাট্রিবিউটটা তো ইউজ না করলে আপনার ফটো আনতে পারবেন না, এটা তো মাস্ট বি লাগবেই। তো আমরা ফটোটা দেখতে পারলাম। এবং আমি গতকালকে দেখিয়েছিলাম যে আরেকটা বিষয়, যেটা যদি আমার প্রজেক্ট ফোল্ডারের উপরে কোনো ফোল্ডারে ফটো থাকে তাহলে সেটা কিভাবে আনবো, তাই না? তো আমি আবার একটা নতুন আইএমজি নিয়ে আসি। তো ইমেজের লোকেশন দিব, সাপোজ আমরা এটা একটু বেশি বড় ফটো, ছোট ফটো দেখি। তো এই ফটোটা নেই। তো আমাদের ফোল্ডারের নাম নারী হাতে সুন্দর আগামী ওয়েব ডি প্লাস 2। তো ন্যাচারাল ফটো নামে সেভ করলাম। তো এখন এই যদি ইমেজটা আনতে চাই তাহলে কি করব, আমাদের ভালোভাবে খেয়াল করে দেখেন, আমাদের প্রজেক্ট ফোল্ডার কিন্তু +2,
ক্লাস নাম্বার 2 এইটা আমাদের প্রজেক্ট ফোল্ডার। তো তার মানে আমরা এখানে যে লোকেশনটা দিব সেটা আমাদের যদি সেম ডিরেক্টরিতে থাকে তাহলে আমাদের কোনো ফোল্ডারের নাম উল্লেখ করা লাগবে না, সরাসরি ফাইলের নামটা দিলে পেয়ে যাবে। তো তাহলে আমরা কি দিব, ন্যাচারাল ন্যাচারাল ফটো, তাহলে এটা কিন্তু পেজ আছে সরাসরি আমাদের এইখান থেকে মেন যে রুট ডিরেক্টরি ওইটা থেকেই পেজ আছে। তো সাপোজ আমরা এটা নিয়ে আসলাম, সমস্যা নাই, এটা দেখি এখন একটু, ফটোটা চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি যে এর নিচে আমি গত ফোল্ডার যে মানে গত ক্লাসের যে ফোল্ডারটা ছিল ক্লাস 1, এইটার মধ্যে যে রোজ ফটোটা ছিল এইটা নিয়ে আসবো, বাট এই ফটোটা আমি আমার প্রজেক্ট ফোল্ডারে তো নিয়ে আসবো না, ওই ফোল্ডারেই থাকবে, কিন্তু ওই ফোল্ডারটা কিভাবে আমি ক্যাচ করব। তো তাহলে দেখেন কি করতে হবে, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝেন। তো আমাদের প্রজেক্ট ফোল্ডার বর্তমানে আছে ক্লাস 2 তে। তো আমরা তাহলে যদি এখন ওই ফাইলটা পেতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে এই ফোল্ডারতে ব্যাকে যেতে হবে, তাই তো? তো ব্যাকে গেলাম, এক স্টেপ ব্যাকে গেলাম, তাহলে আমাদের আসলো কি, এই ফোল্ডারটা আসলো। তো এখান থেকে আবার আমরা কিসে যাব, ক্লাস নাম্বার 1-এ ঢুকবো, তাহলে এইটাতে ক্লিক করলাম, তাহলে এখানে ঢুকে গেলে এবার আমরা ফাইলটা পেয়ে যাচ্ছি। তো যে সেম আমরা যে সিস্টেমটা করলাম কম্পিউটারে ওপেন করার জন্য, সেম একইভাবে করবো এবার ওয়েবে। তো আমাদের বর্তমানে ফোল্ডারে আছে, এই সেম এই ফোল্ডারে আছে। তো এই ফোল্ডার থেকে কি করবো, প্রথমে তার ব্যাক ফোল্ডার মানে তার উপরে ফোল্ডারটাতে যাব। তো উপরে ফোল্ডারে যাওয়ার জন্য ডাবল ডট স্ল্যাশ দিতে হবে। তো ডাবল ডট স্ল্যাশ যখন দিলাম তখন আমাদের ডিরেক্টরিটা চলে আসলো এই ফোল্ডারটাতে। তো এইবার এই ফোল্ডারতে যখন আসলাম তারপর কি করতে হবে, আমার ক্লাস নাম্বার 1-এ ঢুকতে হবে। তো তাহলে আমাদের যে ফোল্ডারটার নাম আছে এইটা আমরা কপি করে এখানে দিয়ে দিব, ক্লাস নাম্বার 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের বর্তমান ডিরেক্টরিটা কোথায় আসলো, এই ফোল্ডারের মধ্যে। এইবার আমরা কি করবো, এইবার যে রোজ ডট জেপিজি আছে এই ফটো এই নামটা আমরা আবার এখানে স্লাইডে দিয়ে দিলাম। তাহলে আমাদের এইবার দেখি আমরা কি হয়, মানে আমাদের ফটোটা পাই কিনা আসলে। আচ্ছা, যে কোনো একটা সমস্যা সম্ভবত এই যে এখানে হ্যাশ ইউজ করা হয়েছে এবং স্পেস ইউজ করা হয়েছে, তাই না? আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে ওয়েবের ফরম্যাটে কোনো এরকম স্পেশাল ক্যারেক্টার বা স্পেস ইউজ না করাটাই ভালো। যেমন হ্যাশটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার, এটা না ইউজ করাই বেটার। আর তারপর আমি দেখি যে আমার কোনো সাজেস্ট করে কিনা। না, আমাকে সাজেস্ট করছে না, কোনো কোনো জিনিস পাচ্ছে না। তার মানে আমাদের এটা পেতে হলে অবশ্যই এটা লিংক করে দিতে হবে, মানে এই ক্লাসের যে হ্যাশটা ইউজ করেছি স্পেশাল ক্যারেক্টারটা বাদ দিয়ে দিতে হবে এবং এটা আন্ডারস্কোর ইউজ করি, জাস্ট এটা এখনকার বোঝানোর জন্য, ঠিক আছে? তো আমি এইখানে এখন এইটা ইউজ করলাম, +_1। তো এখন তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের হলো যে প্রথমে ডাবল ডট স্ল্যাশ দিয়ে তার উপরে ফোল্ডারটাতে এসেছি, সেম এই ফোল্ডারটাতে। এখন করব এই ক্লাস 1 যে ফোল্ডারটা আছে এটা সেম কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, এবং এবার তাহলে আমাদের ঢুকে গেল এই ফোল্ডারের মধ্যে। এবার আমাদের যে রোজটা আছে সেটা আমরা নিয়ে নেব। এইবার তাহলে আমরা দেখি যে আমাদের কাজ হয় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু আমাদের ফটোটা চলে এসেছে, এবং এটা এসেছে কিন্তু আমাদের গতকালকে প্রজেক্ট থেকে, আমাদের কিন্তু আজকে প্রজেক্ট থেকে আসেনি। হ্যাঁ, তো হ্যাশটা ইউজ করো কারণ এটা একটা স্পেশাল ক্যারেক্টার। তো আপনার যে ইউআরএল গুলা থাকে দেখেন, এটা কিন্তু আপনার %d চলে এসেছিল, যে আপনি কি জন্য এসেছে %2, এটা স্পেশাল স্পেস দিয়েছে এটার জন্য এসেছে। তারপর আবার 32 আছে, এটা হলো আপনার যে হ্যাশটা ইউজ করেছে সেটার জন্য এসেছে, মানে এইটা আপনার আজকি ফরম্যাটে দেখায়। আপনার যে ওয়েব ফরম্যাটে যেগুলো ইউআরএলটা থাকে এটা আজকি ফরম্যাটে থাকে, তো ওইটা আপনার ডিফল্ট ভাবে স্পেস এগুলা কাউন্ট করে না, তো এই জন্য সমস্যা হয়। তো আজকে কি হেক্সা, আমি ঠিক শিওর বলতে হেক্সা হবে না, আজকে সম্ভবত আজকেতেই সম্ভবত থাকে। তো এই জন্য আমরা ইউজ করবো কোনো প্রকার স্পেশাল ক্যারেক্টার ইউজ করবো না, জাস্ট নিউমেরিক এবং আপনার এর থেকে জেড অ্যালফাবেট পর্যন্ত ইউজ করবো, ঠিক আছে? নিউমেরিক আর অ্যালফাবেট, এছাড়া অন্যগুলো ইউজ না করাটাই বেটার। তো এবং গত ক্লাসে এটাও দেখেছিলাম যে প্রত্যেকটা লাইন ব্রেক করতে হলে আপনি বিআর ট্যাগ ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমি এই বিআর ট্যাগটা আমি এটা এইখানে এবং এইখানে দুইখানে আমি একবারে পেস্ট করব কিভাবে?
এইখানে কার্সরটা একবার করে রেখেছি এবং সেম একইভাবে কন্ট্রোল চেপে ধরে আবার এইখানেও ক্লিক করব। তাহলে আমাদের দেখেন দুইটা সিলেক্টর দেখাচ্ছে, তাই না? দুইখানে কার্সরটা আছে। দেন এবার পেস্ট করে দেবো, তাহলে আমাদের দুইখানে একই ভ্যালু চলে আসবে। তাহলে আমরা যদি এখন ব্রেক দিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাবো যে সবগুলো উপর নিচে হিসাবে আছে। তো এখন আমরা ইউজ করব যে গতকালকে যে অ্যাঙ্কর টেক্সটটা দেখিয়েছিলাম, অ্যাঙ্কর টেক্সটটা নিয়ে আরেকটু আলোচনা করব। তো আমি কিন্তু কিছু সময় আগে দেখিয়েছিলাম, মানে যখন বোর্ডেতে দেখালাম যে আপনারা পরবর্তীতে যখন কোডগুলো মুখস্থ হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে, তখন আপনাদের সম্পূর্ণ কোড লেখা লাগবে না। তখন যেমন আমি এটা দেখিয়েছিলাম যে জাস্ট এ করবেন, তারপর একটা স্পেশাল শর্টকাট কি থাকবে, সেটা করলে আপনাদের অটোমেটিক অ্যাট্রিবিউট সহকারে আপনার কোডটা জেনারেট হয়ে যাবে। তো এটা এখন দেখার কোনো কারণ নাই, এখন আপনারা কি করবেন, আমার মতো হাতে লিখবেন। এবং এ ট্যাগের কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয় লিঙ্ক করার জন্য? এইচ আর ই এফ, হাইপার রেফারেন্সের জন্য। এইচ আর ই এফ। এবং এইগুলো আপনার বিভিন্ন প্রকারের অ্যাট্রিবিউট থাকে, যেমন আপনারা যদি W3 স্কুলসটা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা ট্যাগের জন্য কতগুলো অ্যাট্রিবিউট আছে। W3 স্কুলসটা এটা খুব একটা ভালো ওয়েবসাইট বিগিনারদের জন্য, যারা আপনারা প্রথম থেকে শুরু করবেন। এখানে আপনার প্রত্যেকটা ট্যাগের রেফারেন্স দেওয়া আছে এবং তাদের ট্যাগ সম্পর্কে দেওয়া আছে প্রত্যেকটা, এবং এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। যেমন এটা যদি আমরা এইচটিএমএলটা লার্নে করি, তাহলে দেখেন আপনার এখানে পাবেন কি এইচটিএমএল ট্যাগ রেফারেন্স। এখানে আপনার এইচটিএমএল এর যত ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগের ডিসক্রিপশন দেওয়া আছে এবং এক্সাম্পল সহকারে। যেমন ফার্স্টেই শুরু করেছে দেখেছেন যে আপনার ডক টাইপটা কিন্তু আছে, আর তার উপরে এটা হলো কমেন্ট। তো ডক টাইপ থেকে শুরু করে এরকম যত ট্যাগ আছে সব দেওয়া আছে। তো আমরা কিন্তু এত ট্যাগ ইউজ করব না, ঠিক না? তখন আপনার যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনার তাদের কিন্তু ক্যারেক্টার আছে আপনার, মানে প্রত্যেকটা অক্ষর অক্ষর আছে, বর্ণ আছে আপনার প্রায় 20,000-এর কাছাকাছি। তো তারা কিন্তু এতগুলো অক্ষর বর্ণ বা শেখা লাগে না তাদের। সাধারণত 4,000 যদি শিখে তাহলে তারা কাজ চালাতে পারে। তো যেহেতু তাদের মাতৃভাষা, তারই বর্ণ আপনার 20,000 থেকে 4,000 শিখতেছে, বাকিগুলো আপনার কি করতেছে, অ্যাভয়েড করতেছে। তো শুধু তো আমরা তো, এটা তো আমাদের মাতৃভাষা না, তাই না? এটা যেহেতু আপনার একটা ওয়েব ব্রাউজারের একটা ভাষা, তো ওদের ভাষা তো আমরা এত শিখে কোনো লাভ নেই। যেগুলো আমাদের কাজে লাগবে আমরা শুধুমাত্র সেইগুলো শিখবো। আচ্ছা, তো ব্যাপার না, আপনারা এখান থেকে ফলো করবেন। দেখা যাচ্ছে যে কোনো ট্যাগের আপনি যদি চান যে এই ট্যাগটা কিরকম ভালোভাবে শিখবেন, যেমন আমরা সাপোজ আইএনজি ট্যাগটা ইউজ করি, দেখি যে আইএনজি ট্যাগে কি কি দিয়েছে। তো আইএমজি ট্যাগে দেখেন এসআরসি অ্যাক্টিভিটি ইউজ করেছে, অল্টার অ্যাক্টিভিটি ইউজ করেছে, হাইট এবং ওয়াইড। তো আমার মতে হাইট এবং ওয়াইড এই অ্যাট্রিবিউট গুলো এখানে ইউজ না করাই ভালো, এগুলো আমরা সিএসএস এ ইউজ করি। সিএসএস দিয়ে সরাসরি করে দিব, তাহলে আমাদের আর এই অ্যাট্রিবিউট গুলো অতিরিক্ত ইউজ করা লাগবে না। এবং এই হাইট ওয়াইড যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের এইগুলো আবার রেসপন্সিবল যে একটু সমস্যা হবে। তো ওইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এর যদি আপনি অ্যাট্রিবিউট গুলো দেখতে চান তাহলে দেখতে পাবেন যে অ্যালাইন আছে, অল্টার আছে, বর্ডার, হাইট, এইচ স্পেস, এইচ ম্যাপ, এসআরসি, অনেক আছে। তো এতগুলো অ্যাট্রিবিউট আপনার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা কি, অল্টারটা অবশ্যই থাকবে এবং থাকবে সেটা এসআরসি, এসআরসিটা। আর এ বাদে যেগুলো হাইট ওয়াইড এইগুলো আছে সব আমরা সিএসএস থেকে দিব। তো এইগুলো আমার কাছে নট নেসেসারি, এগুলো প্রয়োজন নাই। এবং দেখেন এইগুলো কিছু কিছু দিয়ে দিচ্ছে, যেমন অ্যালাইন। অ্যালাইন এটা কি, নট সাপোর্টেড ইন HTML5। তো আমরা কি করতেছি, আমরা HTML5 করতেছি। তো এটাতে আমরা কোনোভাবে অ্যালাইন ট্যাগটা ইউজ করতে পারবো না। এটা যদি আমরা ইউজ করিও তাহলে কোনো কাজ হবে না। কি জন্য হবে না? কারণ আমরা ফার্স্টে কিন্তু এটা ডিক্লেয়ার করে দিয়েছি ডক টাইপ HTML, তার মানে এটা ডক টাইপ HTML5 ভার্সনে আছে। তো সেম এরকম ভাবে অনেকগুলাই দেখেন এইগুলা নট সাপোর্টেড দিয়ে দিছে, তো এইগুলো আমরা ইউজ করতে পারবো না। তো এইগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনারা যদি আরো বেশি অ্যাডভান্স ভাবে শিখতে চান তাহলে আপনারা এইভাবে রেফারেন্স গুলো করবেন, রেফারেন্স গুলো শিখবেন। তো আমরা অ্যাট্রিবিউট অ্যাঙ্কর টেক্সটটা নিয়ে কথা বলতেছিলাম, সেটাই করি। তো আমরা একইভাবে যদি গত ক্লাসের যে কোনো একটা ফাইলটাকে এখন করতে চাই, রেফারেন্স করতে চাই, তাহলে কি করব, ডাবল ডট স্ল্যাশ, সেম একই হবে, ডাবল ডট স্ল্যাশ যখনই দিলাম তখন আমরা আমাদের উপরে ফোল্ডারটাতে চলে এসেছি। এবং এখন কি করব, এখানে দেখেন আমাদের
ব্র্যাকেটসে আপনার সাজেশন দেখাচ্ছে, দুইটা ফোল্ডার আছে ওই রুট ডিরেক্টরিতে, সেখানে দেখা দিচ্ছে। তো ওই দুইটা ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো গতকালকে যে ক্লাসটা ছিল, ক্লাস নাম্বার 1 সেটাতে। এবং এইখানে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি ওই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো দেখিয়ে দিচ্ছে। তো এখানে আমরা নিব আওয়ার ক্লাসটা, আওয়ার ক্লাস ডট এইচটিএমএল। তাহলে দেখতে পাচ্ছেন যে, সরি, দেখেন আমি কিন্তু দিয়েছি কিন্তু আমরা এটা দেখালো না, মানে এখানে কোনো শো করতেছে না। কি জন্য শো করতেছে না? কারণ শো করতেছে না কারণ এইখানে কোনো আমরা ভ্যালু দিই নাই। কারণ মাঝখানে কিন্তু অবশ্যই কোনো ভ্যালু দিতে হবে। এটা এনকোড করেছি, আমি টেক্সটটাকে এনকোড করে দিয়েছি, মানে আমি ট্যাগটা ইউজ করেছি, লোকেশনটাও দিচ্ছি, কিন্তু কাকে আমরা ক্লিক করলে এখানে ঢুকবে সেই কাকে সেইটাকে আমরা দেখাইনি। সেই যাকে ক্লিক করলে ঢুকবে সেইটাকে আমরা এখানে দিয়ে দেব। তো এখানে আমরা সাপোজ এখন টেস্ট লিখতে পারি। আচ্ছা, তো তাহলে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টেস্ট চলে এসেছে, তাই না? তো এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাদের যে গত ক্লাসের যেটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা যদি আপনার একটা বাইরের ওয়েবসাইট আছে, আমি আরেকটা এক্সাম্পল দিই। তো সাপোজ আমরা google.com কে দিলাম, এটা কি দিলাম, দিলাম যে সাপোজ আমরা একটা নাম দিলাম। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা টেস্ট আছে এবং তার পাশে ভিজিট আওয়ার গুগল পেজ আছে। তো এটাতে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, তো আপনি মনে করেন যে যে পেজটা আছে এটা বর্তমানে আপনার ওয়েবসাইটের হোম পেজ। তো এই হোম পেজ থেকে আপনার সাইট থেকে যদি এখন ভিজিট আওয়ার গুগল পে ক্লিক করি তাহলে আপনার মেন সাইটটাকে যদি গুগলে ডাইভার্ট হয়ে যায়, রিডাইরেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আবার একটা সমস্যা আছে। তো সমস্যা কি, আপনি ওই ইউজারটাকে হারাবেন। কারণ যখনই আপনার ওয়েবসাইট থেকে সে গুগলে চলে যাবে তখন আর আপনার ওয়েবসাইটে সে ব্যাক আসবে না। তো এই জন্য আপনারা সিস্টেম করে কি করবেন, যেগুলো বাইরের লিঙ্ক, মানে যেগুলো আপনার ইন্টারনাল লিঙ্ক না, আপনার ওয়েবসাইটের লিঙ্ক না, সেগুলোকে লিঙ্ক করার সময় আপনারা ইউজ করে দিবেন আলাদা আরেকটা অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউটটার নাম টার্গেট। টার্গেট, তো টার্গেট মানে কি, এটা হলো আমি যখন ক্লিক করব তো এর টার্গেটটা কি হবে, যে আমার সেম পেজে থাকবে নাকি অন্য আরেকটা পেজে আরেকটা ট্যাবে ওপেন হবে। তো আমি এখানে দেখেন যে ডিফল্ট ভাবে কি থাকে, ডিফল্ট ভাবে থাকে আপনার সেলফ, সরি শুধু সেলফ। আচ্ছা তাও হ্যাঁ, শুধু সেলফি থাকার কথা। তারপরে আমরা এটা রেফারেন্সটা দেখে নিই। থাকে আপনার সেল থাকে, প্যারেন্ট থাকে, আর একটা থাকে আপনার আন্ডারস্কোর ব্লাঙ্ক সম্ভবত, W3 স্কুল। তো যেটা সেল থাকে সেলটা ইউজ করা লাগে না, কারণ সেলটা ডিফল্ট ভাবে থেকে যায়। তো আমরা শুধুমাত্র এখান থেকে ইউজ করি দুইটা, একটা হলো প্যারেন্ট আর একটা ইউজ করি আপনার আন্ডারস্কোর ব্লাঙ্ক যেটা। তো ব্লাঙ্কটা ইউজ করলে আপনার, আচ্ছা আমি আন্ডারস্কোর ব্লাঙ্কটা দিয়েই এক্সাম্পল দেখাই তাহলে ভালো হবে। তো আমরা আন্ডারস্কোর ব্লাঙ্ক দিলাম, তাহলে এখন দেখি ক্লিক করলে কি হয়। তো যখন আমরা ভিজিট আওয়ার গুগল প্লেসে ক্লিক করছি দেখেন আপনার সেকেন্ড ক্লাসটা কিন্তু এই সাইডে রয়ে গেছে, মানে আমাদের যে ইন্টারনাল পেজ সেটা আছে, বাট নতুন একটা ট্যাবিতে আমাদের গুগলের ওয়েবসাইটে ওপেন হচ্ছে। তো তার মানে ইউজার কিন্তু আপনার ওয়েবসাইটেও কিন্তু অলরেডি লগ ইন অবস্থায় থাকলো এবং সে গুগলটাকেও ইউজ করলো। তারপর এটা থেকে যখন আপনার প্রয়োজন ফুরিয়ে গেল তখন আবার কেটে আবার আপনার ওয়েবসাইটে তখন ব্যাক চলে আসবে। তো একইভাবে আমরা এখন আরেকটা ইউজ করব, যেটা হলো সেলফ। আচ্ছা, তো এটা সেলফটার আমি এক্সাম্পল একটু দেখে নেই। তো আন্ডারস্কোর ইউজ করতে হয় কি আন্ডারস্কোর ইউজ করতে হয় না সেটা আমি দেখতে হবে, এটাই কনফিউজ আছি। আচ্ছা, তো এই ট্যাগের আমরা কোনটা ইউজ করতেছি, টার্গেট। তো টার্গেটে দেখেন প্রত্যেকটা আমরা আন্ডারস্কোর দিয়েই শুরু হয়েছে, তার মানে আন্ডারস্কোর দিতে হবে। তো আন্ডারস্কোর ব্লাঙ্ক যেরকম দিলাম সেম একইভাবে বা আন্ডারস্কোর সেলফ ইউজ করবে। তবে আন্ডারস্কোর সেলফ যদি আমরা ইউজ করি
আন্ডারস্কোর সেলফ ইউজ যদি করি তাহলে আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না। তো এখন যদি আমরা এফবি পেজেতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু সেম পেজে লোড হচ্ছে। তার মানে আন্ডারস্কোর সেলফ দেওয়াও যা, না ইউজ করাও তাই। তো যখন আমরা চাবো যে আমাদের সেম পেজটি লোড করার দরকার, তখন আমরা কোনো টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজই করব না। কিন্তু যখন দেখবো যে আমাদের প্রয়োজন, আমার পেজটা ওপেন থাকবে এবং একটা নতুন ট্যাবেটি ওপেন হবে, ঠিক ওই টাইমটাতে আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করবো টার্গেট অ্যাট্রিবিউটে। তো হ্যাঁ, যেমন দেখেন আমি আবারও করতেছি একদম সম্পূর্ণ নতুন ভাবে। তো এখানে আমরা প্রত্যেকটাতে একটা ব্রেক দিয়ে দিই, তাছাড়া আমাদের উপর নিচে কষ্ট হচ্ছে তো দেখতে। তো সাপোজ আমি আবার নতুন করে লিখছি এ, এবং এখানে হলো আপনার হাইপার রেফারেন্স href ইকুয়াল, এখানে http://yourdomain.com এবং এখানে your text। তো এইটা যদি ইউজ করেন সেম একই ভাবে, তাহলে এটা ডিফল্ট ভাবে এইখানে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট থাকবে, টার্গেট অ্যাট্রিবিউটের এবং তার ভ্যালুটা থাকবে আন্ডারস্কোর সেলফ। তো আন্ডারস্কোর সেলফ এই সেম কোডটা যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখেন কি আসে। তো তাহলে যে ইওর টেক্সট এটাতে ওপেন করলে কি আমার মেন ওয়েবসাইটেই লোড নিচ্ছে, মেন পেজেতে। এবং এটা যদি আমি সম্পূর্ণ কেটে দেই, ডিলিট করে দিলাম, এবং এখন যদি আবার রিলোড করি এবং আমি যদি আবার এইখানে ক্লিক করি, দেখবো যে আমাদের কোনো পরিবর্তন আসতেছে না। তার মানে যেহেতু পরিবর্তন আসছে না, সেহেতু আমরা শুধু শুধু এই টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করব না, তাই না? তো আমাদের তো কোনো প্রয়োজন নাই এই অ্যাট্রিবিউটটা ইউজ করার। শুধুমাত্র আমরা যখন দেখবো যে আমাদের নতুন একটা ট্যাবে ওপেন হওয়া দরকার, ওই টাইমটাতে আমরা এটা ইউজ করবো। তো তাহলে আমরা এখন পর্যন্ত যে ট্যাগগুলো দেখিয়েছি সেগুলো আমাদের কি গত ক্লাসেও কিন্তু দেখিয়েছি। তো এখন আমরা নতুন কিছু শিখি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, ও বাকিগুলা কি? আচ্ছা ঠিক আছে, গুড। তো আমি বাকিগুলাও দেখাই, যেহেতু বাকিগুলার সেরকম কোনো কাজ নাই তো এই জন্য আমি দেখাইনি। তো প্যারেন্ট এইটা ইউজ করতে হয় কোন সময়, দেখা যাচ্ছে আপনার একটা অ্যাট্রিবিউট আছে, সরি একটা ট্যাগ ইউজ করেছেন আপনি, আইফ্রেম ট্যাগ আছে। আইফ্রেম ট্যাগটা যেহেতু আমি এখনো দেখাইনি এই জন্য আমি এটা দেখাতে চাচ্ছিলাম না। এটা আইফ্রেমটা দেখানোর পরে যদি বলতাম তাহলে ভালো বুঝতে পারতাম। তো দেখা যাচ্ছে আইফ্রেমটা আমি একটু বিবরণ দিই এবং আইফ্রেমটা এখনো দেখাই দিই, তাহলে ভালো হবে। তাহলে এখন একবারে আইফ্রেমটা দেখিয়ে দিয়ে তারপর আমি বলি। তো তাহলে আমরা এখন নতুন একটা ট্যাগ ইউজ করবো যেটার নাম আইফ্রেম। তো আইফ্রেমটা আপনার একটা ডাবল ট্যাগ, আই আইফ্রেম FREM, আইফ্রেম FREAM না, শুধু এম। আচ্ছা আমি একটু দেখে নিই ভালো করে, আমার নিজেরই খেয়াল নেই। IFRAM। তো IFRAM, আইফ্রেম। তো আইফ্রেম ট্যাগটা কিন্তু আপনার একটা ডাবল ট্যাগ। তো ডাবল ট্যাগ এই জন্য অবশ্যই ফার্স্টে ক্লোজিং, প্রথমে আপনার স্টার্ট করেছি এবং পরবর্তীতে আবার এটা ক্লোজ করেছি। তো আইফ্রেম ট্যাগের কাজটা কি মূলত সেটা আগে আপনাদেরকে জানতে হবে। তো আপনি চাচ্ছেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের মধ্যে আপনি ফেসবুকের একটা নির্দিষ্ট অংশ মানে নির্দিষ্ট একটা পেজ, তো সাপোজ দেখা যাচ্ছে আপনার যেটা হলো ফান পেজ আছে, তো ফান পেজটাকে আপনি দেখাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে। তো আপনি তো আর ফেসবুকের ডাটাবেজের তো আপনি কোনো অ্যাক্সেস পাবেন না যে দেখা যাচ্ছে আপনি সরাসরি ফেসবুকের ডাটাবেজ থেকে আপনার সাইটে পার্স করবেন বা গেট করবেন। তো এটা অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের মধ্যে দেখাতে হবে। মূলত এইটার জন্য আইফ্রেম ট্যাগটা ইউজ করা হয়। আইফ্রেম ট্যাগের মাধ্যমে আপনার নিজস্ব ওয়েবসাইটে আপনি ইচ্ছা করলে অন্য কারোর ওয়েবসাইটটাকে দেখাতে পারবেন। তো এখন আমরা এটা একটু এক্সাম্পল হিসাবে দেখি যে কি আসলে কিভাবে দেখা যায় কিনা। তো আমি কি করব, এটার জন্য ঠিক একইভাবে সোর্স ইউজ করতে হবে, এসআরসি। মানে সোর্সটা কি? তো সোর্সটা হলো আহ, দেখা যাচ্ছে আপনার যে প্রথম যে পেজটা আছে সেই পেজটা কি,
আমি দেখা যাচ্ছে আমরা যেহেতু গত ক্লাসে একটা কাজ করছি, তো গত ক্লাসেরই একটা সোর্স দেখাই, তাহলে ভালো হবে, তাই না? তো টেস্ট ফর ওয়েব, এই পেজটাকে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন। তো তাহলে এটা কিভাবে করাবেন সেটা আমি দেখাবো। তাহলে আমাদের কোড এডিটরে কি লিখবো, ফার্স্টে আমরা প্রথমে যেহেতু এটা অন্য ফোল্ডার আছে, ডাবল ডট স্ল্যাশ এবং ডাবল ডট স্ল্যাশ দেওয়ার পর কি ক্লাস ওয়ানে ঢুকলাম এবং তারপর আমরা কি করব, টেস্ট ফর ওয়েব এই ফাইলটাকে আমাদের ওয়েবসাইটে দেখাবো, মানে আমাদের বর্তমান যে পেজ আছে এই পেজের মধ্যে এই পেজটাকে ওপেন করব। তো জাস্ট আমি এইটা সেভ করলাম। তো এখন দেখি আমাদের কি আউটপুটটা আসে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস ইজ টেস্ট ফর ওয়েব ট্যাগ, সরি দিস ইজ টেস্ট ফর ট্যাগই। তো তার মানে এটা কিন্তু আমাদের গতকালকের একটা প্রজেক্টের পেজ ছিল, সেটা কিন্তু আমাদের এই পেজের মধ্যে কোনো কোড ছাড়াই আমরা নিয়ে চলে আসতে পারছি। তো এটা একটা ইউজ করতে পারেন যে আপনি এটার হাইট ওয়াইড এইগুলো চেঞ্জ করতে পারবেন অবশ্যই। তো তার আগে আরেকটা কাজ করবো, সেটা হলো উপরে ব্রেক দিয়ে দেয় একটা, তাহলে ভালো হবে, তাহলে নিচে আসবে। তো তাহলে আমাদের দেখেন নিচে চলে এসেছে। তো ইচ্ছা করলে আপনি এখানে হাইট এবং ওয়াইড অ্যাট্রিবিউট ইউজ করে এটাকে আপনি কম বেশি করতে পারবেন। তবে এটা আবার আপনারা সিএসএস দিয়েও করতে পারবেন। যেহেতু এখনো সিএসএস ইউজ করি নাই, তো অন্তত আমি হাইট এবং ওয়াইডটা দেখিয়েই দিই, এই দুইটা অ্যাট্রিবিউট দেখিয়ে দিই। তো এখন এখানে কি করবেন, হাইটটা ইউজ করতে হবে। দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি নির্দিষ্ট পরিমাণ হাইট একটা দিয়ে রাখবেন, লম্বা একটা পেজ আছে, তো এত বড় লম্বা একটা পেজ দিলেন, দেখা যাচ্ছে আপনার যে মেন ওয়েব পেজটা আছে সেটার থেকেও 2-3 গুণ বেশি লম্বা, তাও তো সমস্যা, ঠিক না? ঠিক না? তো তাহলে আপনাদের থাকবে, দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন যে 500 পিক্সেল হাইট থাকবে, এর বেশি হাইট আমি রাখবো না। তো তাহলে কি করবেন, এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন 500। তো এইখানে পিক্সেলটা ইউজ করতে হবে কিনা সেটা আবার আপনি রেফারেন্স দেখতে পারেন কি, ডাব্লিউটি স্কুল থেকে। তো এইখান থেকে দেখেন যে আপনাদের হাইটের আছে, এটা পিক্সেল ফরম্যাটে আছে। তো এটা যদি এখন এক্সাম্পল দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে 200 এবং এখানে 200, এখানে কিন্তু কোনো পিক্সেল ইউজ করে নাই। তার মানে এটা ডিফল্ট আপনার পিক্সেল ফরম্যাটে আছে, ওইটাতে যে ভ্যালুটাই দিবেন অটোমেটিক সেটা ও পিক্সেলে কনভার্ট করে নেবে। তো তাহলে আমি এখন এখানে কি করব, 500 লিখেছি, আমি কিন্তু এখানে পিক্সেল দেইনি। তার মানে আমি যদি শুধুমাত্র এখানে 500 লিখি, তার মানে এটা হাইটটা পাই 500 পিক্সেল। তো আমি এটা এখন সেভ করলাম এবং এখন যদি আমাদের ফোল্ডারটাতে সেভ করি, তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি হাইট কিন্তু 500 পিক্সেল পেয়ে গেছে। তো এটা আপনি কিভাবে মাপবেন যে আসলে 500 পিক্সেল পেয়েছে কিনা, এর জন্য আপনারা একটা সফটওয়্যার ইউজ করবেন। সফটওয়্যারটার নাম LIGHT, লাইট শট, SHOT, শট, লাইট শট। তো লাইট শটটা এটা একটা খুবই ভালো একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার উইন্ডোর যে কোনো জায়গার সাইজটা মাপতে পারবেন, হাইট ওয়াইট এবং স্ক্রিনশটও নিতে পারবেন। তো যাদের নাই তারা লাইট শট নামে, আপনি জাস্ট লাইট শট এইটুকু নামে গুগলে সার্চ দিবেন, তাহলে দেখবেন যে একটা ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে, যে printscreen.com, এই সাইটে ঢুকে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি ম্যাকে ইউজ করেন তাহলে ম্যাকেরটা ডাউনলোড করবেন, আর যদি কেউ উইন্ডোজ থাকেন তাহলে উইন্ডোজটা ডাউনলোড করে জাস্ট ইউজ করবেন। আর এটা ইউজ করার সিস্টেম দেখবেন আপনারা কিবোর্ডেতেই প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকে, প্রিন্ট স্ক্রিন। তো প্রিন্ট স্ক্রিন ওই বাটনটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন আমি ক্লিক করেছি। তো এখন এখান থেকে এইখানে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছি যে 500 পিক্সেল চলে আসছে, তাই না? তবে ঠিক আছে। তো একইভাবে এখন আমরা তো হাইটটা দিলাম, এখন ওয়াইডটাও দিতে পারবো। তো ওয়াইডটা কত দিব, সাপোজ আমি ওয়াইডটা দিলাম 700 পিক্সেল। তাহলে এখন দেখেছেন অটোমেটিক পাশে চলে এসেছে। তো এইভাবে আমরা ইউজ করতে পারবো। তো ইচ্ছা করলে আপনি 100%ও দিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা। যদি এটা পিক্সেল ফরম্যাটে আছে, কাজ করবে কিনা আমি শিওরিটি দিতে পারছি না, তারপর দেখি হ্যাঁ কাজ করছে। তার মানে আপনারা ইচ্ছা করলে 100% যদি ইউজ করেন, 100%, তাহলে ওইটা আপনার সম্পূর্ণ ফুল ওয়াইডটা পাবে। তো তাহলে খুব সুন্দরভাবে দেখেন যে আপনি ইচ্ছা করলে এখানে নিয়ে চলে আসতে পারলেন। তো এটা তো আমরা নিয়ে আসলাম কি আমাদের একটা নিজস্ব ফাইল। তো আপনি যদি এখানে আপনি যদি ফেসবুকের পেজটা নিয়ে আসতে চান তাহলে কি করবেন, সাপোজ আপনি কি নিয়ে আসবেন, আহ সাপোজ আপনি এই একটা আপনার একটা দেখা যাচ্ছে পেজ আছে, তো এই পেজটাকে আপনি নিয়ে আসবেন। তাই কি করবেন, জাস্ট আপনি এই ইউআরএলটা কপি করলেন এবং যা করবেন সেম ভাবে আই ফ্রেমের মধ্যে যে এসআরসিটা আছে, যে লোকেশনটা
সেটা আপনি চেঞ্জ করে আপনারটা দিয়ে দিবেন। এবং হাইট ওয়াইড আপনি ইচ্ছা মতো এটা কম বেশি করতে পারেন, সেটা আপনার আপনার ওয়াইজ, আপনার খুশি। তো আমরা এখন এখানে রিফ্রেশ করলাম, তো এখন দেখতে পাচ্ছি যে নিচে এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় দেখাচ্ছে, এখনো কিছু আসেনি। তো দেখি আর একবার রিফ্রেশ করে, না। তো তার মানে এরা আই ফ্রেম অ্যাট্রিবিউটটা ইউজ করার পারমিশন দেয়নি, ফেসবুকরা আই ফ্রেম অ্যাট্রিবিউটটা ইউজ করার পারমিশন দেয়নি। ওদের ওয়েবসাইট যদি আমরা আই ফ্রেমে রাখি তাহলে কাজ করবে না। তো তাহলে আমরা কি করব? আচ্ছা দেখি আরেকটু ট্রাই করে, না। তো তাহলে আমরা ফেসবুকটা বাদেও অন্য কোনোটা ইউজ করতে দেখতে পারি। তো কি করব? আপনাদের কারো ওয়েবসাইট আছে? ডোমেইন কি কারোর ডোমেইন আছে? কারোর ডোমেইন নাই তাই না? আপনার আছে, তো আপনি নামটা বলতে পারেন। ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনারা যেহেতু একটু বেশি বড়, তো আপনারা এই একটা কাজ করবেন। হ্যাঁ দেওয়া যায়, এটা দিয়ে এখন দেখাই। তো এখন কিন্তু ডোমেইন আপনারা ইচ্ছা করলে ফ্রি ডোমেইন ইউজ করতে পারেন, যেমন ডট টিকে। আপনারা, আমি একটা বলে দিচ্ছি, ডট টিকে, এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রি আপনাদের নিজস্ব নামে ডোমেইনটা নিতে পারবেন, একদম টোটালি ফ্রি। তবে এটার কন্ডিশন যে 1 বছরের জন্য। দেখা যাচ্ছে আপনার নাম কি, আপনি যে কোনো একটা নাম দিলেন, তাই না? দেখা যাচ্ছে আপনি দিতে পারেন সেটা আহ লিজা নামে দিতে পারেন। সাপোজ আপনি দিলেন যে কি লেজা ডট টিকে, যদি এত ছোট নাম হয়তো পাবেন না, তো সাথে আর কিছু অ্যাড করতে পারেন। তো ও আচ্ছা, ডট টিকেটা আছে। তো যখন সার্চ করবেন তাহলে দেখবেন যে এখানটা, এই যে এটা আপনার ইউজ করা যাবে। এটা আপনি এখান থেকে 12 মান্থ, মানে 12 এটা দিয়ে দিয়ে জাস্ট এটা সাইন আপ করে দিলে হয়ে যাবে, তাহলে আপনার কিন্তু একটা নিজস্ব ওয়েবসাইট হয়ে গেল। এবং এই একইভাবে আপনার হোস্টিংও কিছু কিছু জায়গায় ফ্রি পাওয়া যায়। আমি হোস্টিংটাও বলবো, তো বাইট হোস্ট যেটা, সেটা সবচেয়ে বেশি ভালো। bythost.com। তো বাইট হোস্টের থেকে আপনারা ইচ্ছা করলে ফ্রি হোস্টিংটাও নিতে পারেন। এখান থেকে আপনি ফ্রি 1 GB হোস্টিং পাবেন। তো নিজস্ব আপনারা যে ডোমেইন এবং হোস্টিং আছে দুইটা নিয়ে ফেলে ইচ্ছা করলে নিজেরা ওয়েবসাইটটা করে ফেলতে পারেন। আচ্ছা, তো সেটা ব্যাপার না। এখন আমরা কি করব? W3 Schools এর যে সাইটটা আছে, এই পেজটা, এই পেজটা এখন আমরা করব আইফ্রেমে নিয়ে আসি। তাহলে দেখি কি আসে। আচ্ছা, সমস্যাটা কি? RAMI frame, SRC frame border, http://w3 আচ্ছা, তো সমস্যাটা আমি একটু ডিফারেন্টটা খুঁজে পাচ্ছি না। হাইট ওয়াইড দেওয়ার জন্য কি পাচ্ছি না? না তো, তাও তো আছে। আচ্ছা, হাইট ওয়াইডটা কেটে দিয়ে দেখি তো। হাউ ফানি, বুঝতে পারলাম না। সেম কোড, দুইটার মধ্যে ডিফারেন্ট কি? এই যে এতগুলা দিয়েছি এই জন্য কি? আমি এতগুলা কেটে দিই তো। তাও আসে না। আচ্ছা, এটা একটা ভুতুড়ে কাহিনী হয়ে গেল। তো যাই হোক, ব্যাপার না। যে কোনো কারণবশত আসলো না, আমি বুঝতে পারলাম না এটা। তো আসার দরকার নেই, ওদের দরকার নেই, আমরা নতুন করে নিয়ে আসলাম, এইটাই না। একটা রাখলে প্রথমটা কাজ করছে না, তারপর এটা কাজ করছে। আচ্ছা, আমরা এটা একটা কাজ করি তাহলে। আমরা W3 Schools থেকে এর একটু ভালোভাবে দেখে নিই যে এরা কি বলতে চাচ্ছে।
সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, ব্যাপার না। যেহেতু আইফ্রেম আমরা ইউজ করব না, এটা শিখে রাখার জন্য, তো আমাদের প্রথমটা ইউজ মানে দিলে কোনো কাজ করতেছে না। প্রথমটা কি জন্য করতেছে না এর কোনো আমি ব্যাখ্যাটা দিতে পারলাম না এই মুহূর্তে। মাঝখানে সবসময় একটা মিসিং। হ্যাঁ ওটা ডিলিট করে দিলে আবার তারপর একটা মিসিং হচ্ছে। আচ্ছা ব্যাপার না, তো আপনারা তো যা বুঝতে পারতেছেন তাই না, এটা যে কোনো কারণ বশত থাকতে পারে, যেহেতু আমরা এটা এখনো স্ট্যান্ডার্ড রুলস মেনটেন করতেছি না। তো যখন ভাবে করবো তখন ইনশাল্লাহ দেখতে পারবো। এবং মূলত আইফ্রেম গুলা কোনোটাই আমরা এইভাবে ইউজ করব না। দেখা যাচ্ছে কি ইউজ করবো আমরা, ইউটিউবের একটা ভিডিও ইউজ করবো সাপোজ, সরি, তো ইউটিউবের একটা ভিডিও ইউজ করব। তো সাপোজ আমি এই ভিডিও এইটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, এত কষ্ট করা লাগবে না, জাস্ট রাইট ক্লিক করব, গেট এমবেড কোডটা কপি করব। তাহলে দেখেন আইফ্রেম একটা কোড দিয়ে দিচ্ছে, জাস্ট এইটা কি করব এখন আমরা এইখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা এখন এটাকে আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো, ওই এর মাথাটা কি সব উলটপালট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা মনে হয় বেশি ফ্রেম আইফ্রেম ইউজ করে ফেলতেছি, তো এই তো আইফ্রেমটা যতটা না ইউজ করে ততটাই ভালো, কারণ এটা আপনার সাইটটাকে ভারী করে ফেলে। কারণ এটা কিন্তু আপনার শুধুমাত্র নিজের ওয়েবসাইটটাই ওপেন হচ্ছে না, সাথে আপনি যে ওয়েবসাইটটাকে আইফ্রেম করতে হয় ওইটাও লোড নিচ্ছে। তো ওইটা যদি আপনার যদি লো সার্ভার যদি ইউজ করে, দেখা যাচ্ছে আপনার লো স্পিড সার্ভার যদি ইউজ করে, তাহলে আপনার পেজটা লোড নিতে একটু দেরি করবে, কারণ ওই কন্টেন্টটুকু কিন্তু আপনার সম্পূর্ণ লোড হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিওটা নিয়ে চলে এসেছে। তো এই জন্য আমি এইটার জন্য দেখালাম যে নিজস্ব ভাবে আইফ্রেম সেরকম ইউজ করা লাগে না, জাস্ট যেগুলো ইউজ করতে হয় সেইগুলো ওরা এমবেড কোডটা দিয়ে দেয়, জাস্ট ওইটাকে আমরা কপি করে পেস্ট করবো তাহলে আমাদের হয়ে যাবে। কিন্তু এটাকে কি আছে, যেমন আমরা এইটার মধ্যে হাইট ইউজ করতে পারি, তা ওয়াইড ইউজ করতে পারি, ফ্রেমের বর্ডার ইউজ করতে পারি, আবার এগুলো আমরা সিএসএস দিয়েও ইউজ করতে পারি। তো আমরা এখন যে জিনিসটা দেখাবো যে আইফ্রেমের মধ্যে থেকে কিভাবে আমরা আন্ডারস্কোর প্যারেন্টটা ইউজ করব, অ্যাঙ্কর টেক্সটটাকে। তো সেইটার জন্য আমরা যা করব এখন, যে টেস্ট ফর ওয়েব আছে, টেস্ট ফর ওয়েব এটা তো আমাদের ওপেন অবস্থায় আছে কিন্তু প্রথমে। তো এইখানে একটা লিংক আছে দেখেছেন যে ফার্স্ট পেজ, তো এইটা এখন যদি ক্লিক করি তাহলে দেখেন কি আসে, ওই পেজের মধ্যে মানে ওই আইফ্রেমের মধ্যেই কিন্তু লোড হচ্ছে, দেখেছেন আমাদের কিন্তু পেজটা পেজে আছে কিন্তু ওই আইফ্রেমের মধ্যেই লোড হচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা যখন এইখানে ক্লিক করব, আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের মূল যে ট্যাবটা আছে এই ট্যাবের মধ্যেই ওপেন হবে। তখন কি করতে হবে, তো তার জন্য আমরা এখন কি করব, আগের যে গতকালকের যে প্রজেক্টটা আছে ক্লাস নাম্বার 1, ওইটার যে টেস্ট ফর ওয়েবটা আছে ওইটাকে আমরা এডিট করব। তো এডিট করে কি করব, জাস্ট এটার টার্গেটটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হলো টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করব কি, আন্ডারস্কোর প্যারেন্ট। তো তার মানে কি, এই টার্গেটটা কি, টার্গেটটা পাবে তার প্যারেন্ট যে এই ট্যাবটা আছে সেইটা। তো এটা কিন্তু আপনার চিলড্রেন ট্যাগ, চাইল্ড ট্যাগ না এটা, যেহেতু আমাদের মূল ট্যাবটা কোনটা, এই ট্যাবটা মানে এই পেজটা হলো সম্পূর্ণ মিলে এটা একটা প্যারেন্ট, এবং এর একটা আন্ডারে আছে এটা, তার মানে এটা একটা চাইল্ড। তো চাইল্ডের মধ্যে থেকে আমি বলতেছি যে যদি এটা ক্লিক করা হয় তাহলে এর টার্গেটটা হবে প্যারেন্টটা, মানে আমাদের যে মূল পেজটা আছে পেজের মধ্যেই ওপেন হবে। তো দেখি এখন যে আসলে ওপেন হয় কিনা। তো আমি এখন ফার্স্ট পেজে ক্লিক করলাম, এখন কি দেখতে পাচ্ছি যে আমাদের মূল পেজটাতেই এইটা ওপেন হয়ে গেছে। এবার বুঝতে পারছেন কি জন্য আন্ডারস্কোর প্যারেন্ট ইউজ করা হয়, আন্ডারস্কোর প্যারেন্ট কি জন্য ইউজ করা হয় কি বুঝছেন, নাকি আমি আরেকবার রিপিট করব? আরেকবার রিপিট করি, আচ্ছা। তো ভালো, তো এইটা টেস্ট ফর ওয়েব, এটা তো গতকালকের প্রজেক্ট, গত ক্লাসের প্রজেক্ট। তো ওই প্রজেক্টটা আমি এখন আবার আজকে নতুন করে ওপেন করে একটা নতুন ট্যাবে, আচ্ছা তো এইটা আমাদের পেজ। তো ওই এই পেজেতে আমরা কি করেছি, ফার্স্ট পেজ নামে একটা লিংক করেছি, অ্যাঙ্কর করা আছে ফার্স্ট পেজ নামে।
তো এইটাকে কি অবস্থায় করা আছে, আমি সাপোজ এটা আন্ডারস্কোর দিয়ে রাখলাম সেলফ। তো আন্ডারস্কোর সেলফ অবস্থায় আছে, তার মানে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই পেজের মধ্যে এটা ওপেন হচ্ছে। তো এইটাকে আমরা যখন আই ফ্রেমে নিয়ে আসবো, তার মানে আই ফ্রেমটাকে কোথায় নিয়ে এসেছি, আমাদের বর্তমান আজকের যে প্রজেক্ট আছে এইটাতে। আজকের প্রজেক্টটাকে আমি ফার্স্টে যে এই আই ফ্রেমের মধ্যে গতকালকে টেস্ট ফর ওয়েব ওই ফাইলটাকে কল করেছি, তাই না? তো এইখানে আমরা যদি এখন ফার্স্ট পেজে ক্লিক করি তাহলে এটার কিন্তু অ্যাট্রিবিউট কি দেওয়া আছে, টার্গেট অ্যাট্রিবিউটটা দেওয়া আছে আন্ডারস্কোর সেলফ। তার মানে ও যেই পেজে আছে ওই পেজের মধ্যেই লোড হবে, তাই না? তো এইখানে ক্লিক করি তাহলে কিন্তু ও কিন্তু আছে এইটুকুর মধ্যে, এই পেজের মধ্যে আছে, ওই পেজের মধ্যেই কিন্তু লোড হচ্ছে, তার মানে ওই হিসাবে ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে এখন যদি ওইটাতে ক্লিক করি তাহলে আমাদের ওই পেজে ওপেন না হয়ে ওইটার প্যারেন্টটাতে ওপেন হবে, মানে আমাদের যে মূল যে পেজটা আছে এই পেজের মধ্যে ওপেন হবে। তাহলে আমাদের কি করতে হবে, সেটা করতে হবে যে সেলফটা রেখেছিলাম সেলফের পরিবর্তে এখানে দিব প্যারেন্ট। তো প্যারেন্টটা যদি আমরা দিই এবং এখন যদি এখানে আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের মূল পেজটা, মানে মূল যে পেজটা ছিল সেইটাতে ওপেন হয়ে যাচ্ছে। তো এইটা আমার কাজ, আমি এখন পর্যন্ত যত করেছি প্রজেক্ট তার মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের কাজ সব থেকে বেশি, আর আন্ডারস্কোর প্যারেন্টের কাজ একদম বিলিভ ইট অর নট আমি এখন পর্যন্ত কোনো প্রফেশনাল কোনো প্রজেক্টে করি নাই, এটা আমি কোনো কাজ পাইনি এখন। এই জন্য আর কি আমি এটা সত্যতা একটা গুরুত্ব দিচ্ছিলাম না, কারণ আপনাদের পরবর্তীতে সামনে এখনো আরো অনেক ট্যাগ আছে, এইগুলাতে বেশি সময় যদি নষ্ট করে ফেলা হয় তাহলে সমস্যা হয়, তাই না? তাহলে আমরা দেখলাম যে এত সময় কিভাবে আইফ্রেমটা ট্যাগটা ইউজ করা যায় এবং আইফ্রেমের মধ্যে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করা যায়। তো তাহলে আমরা মোটামুটি যেগুলো দেখলাম সেগুলো বেসিক কাজের জন্য। তো আমরা আজকে হালকা একটু প্রফেশনাল ওয়েতে কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? যেমন আমরা তো শুধুমাত্র এইচটিএমএল নিয়ে পড়ে থাকলে হবে না, অবশ্যই আমাদেরকে সিএসএস নিয়ে কাজ করতে হবে। তো সিএসএস টা কিভাবে কল করতে হয় এটা কিন্তু আবার একটা এইচটিএমএল এর পার্ট, তাই না? তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা সিএসএস স্টাইল শিটটা কল করবেন। কারণ আমি সাপোজ এখানে একটা সিএসএস ফাইল করে রাখলাম, তো আর ওইটাতে আমি সিএসএস লেখা শুরু করলাম আর ওইটা আমার এখানে কাজ হবে তা তো না। কারণ আমি প্রথমে বলেছি যে আপনার ওয়েব পেজের তো নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, ওকে যা বলে দেওয়া হবে ও শুধুমাত্র তাই করবে। তো আপনি তাকে যদি না বলে দেন যে আমার স্টাইল শিটটা এইটা, তাহলে তো ও বুঝতে পারবে না, ঠিক না? যেমন প্রত্যেকটা ফটো আমরা দেখিয়ে দিচ্ছি যে এইটা, এই ফটোটা ওপেন হও বা ওই আইফ্রেমটা ওপেন করো, ওইটা কিন্তু আমরা ওদেরকে বলে দিচ্ছি এবং সেইগুলাই কিন্তু ওপেন হচ্ছে, তাই তো? তো ঠিক একইভাবে আমরা এখন যেটা করব সেটা হলো কি করব, আমি তো নিজেই ভুলে গিয়েছি। হ্যাঁ, ও গুড। তো তার মানে আপনাদেরকে কি ক্লাসে মনোযোগ আসছে, তাই তো? কারণ আমি মাঝে মাঝে এরকম করবো যে আমি দেখা যাচ্ছে একটা কথা বলে বললাম যে কি কি বললাম আমি তো নিজেই ভুলে গেছি, তো আপনারা আমার কথাটা আসলেই মনোযোগ সহকারে শুনছেন কিনা সেটা জানার জন্য। তো তাহলে আমরা এখন কি করব, লিঙ্কটা ট্যাগ ইউজ করব। লিঙ্ক ট্যাগ ইউজ করে আমরা সিএসএস টাকে কল করি। তো তার আগে আরেকটা বলি যে সিএসএস কত ভাবে লেখা যায়। মূলত সিএসএস এর কত ভাগে পার্ট, মানে কত ভাগে ভাগ আছে। তো সিএসএস টা মূলত 3 ভাগে লেখা যায়। তো ফার্স্ট যে পার্টটা সেটা হলো আপনার ইনলাইন ভাবে লেখা যায়। আচ্ছা আমি এটা ডকে লিখি তাহলে ভালো হবে। তো আপনার সিএসএস টা আপনার লেখা যায় কি, সরি, 3 ভাগে, 3 ভাবে লেখা যায়। তো প্রথমটা একটা হলো আপনার ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। 2 নম্বর কি, 2 নম্বরটা হলো আপনার ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। এবং থার্ড কি, সেটা হলো এক্সটার্নাল সিএসএস। স্পেলিং ভুল যেতে পারে, আপনারা সেটা ঠিকভাবে করে নেবেন, কারণ আমি তথা একটা ভালো না পড়ালেখায়, সবসময় পড়ালেখায় সব থেকে লোয়েস্ট আর কি নাম্বার পেয়ে আসি। তো যাই হোক, তো ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইন্টারনাল সিএসএস, এই 3টা সিএসএস এ লেখা যায় সিএসএস টা। তো মূলত যেটা ইনলাইন সিএসএস, আপনাদের লেখা শেষ হয়েছে? হুম।
অবশ্য আপনারা এখন না লিখলেও কোনো ব্যাপার না, এখন যেহেতু এটা ভিডিও হচ্ছে, ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, তো এগুলো আপনারা বাসায় যেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তাহলে আমরা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস 3 ভাবে লিখতে পারবো। তো তার মধ্যে যেটা প্রফেশনাল ওয়ে সেটা হলো আপনার এক্সটার্নাল সিএসএস। এবং এক্সটার্নাল সিএসএস ইউজ করলে এটা হয় একটা আলাদা একটা ফাইল থাকে, সিএসএস এর একটা নির্দিষ্ট ফাইল থাকে, যেরকম আমরা এইচটিএমএল একটা ফাইল করতেছি, index.html বা test.html, যে কোনো নামে একটা এইচটিএমএল ফাইল করতেছি। সেম একইভাবে সিএসএস এরও একটা ফাইল করতে হবে, যেটা এক্সটেনশন থাকবে .css। তো ওইটা আমরা যদি করি তাহলে ওইটাকে বলবো আমরা এক্সটার্নাল সিএসএস। এবং এক্সটার্নাল সিএসএস এর মধ্যে যে লিঙ্ক, যে সেম যেভাবে লিখতেছি, যে অ্যাট্রিবিউট বা সরি, যে আমরা ভ্যালুগুলো দিচ্ছি, তো যে মানে যে এক কথায় যেগুলো আমরা লিখতে স্টাইল শিট গুলা, ওইগুলাকে যদি আপনি এক্সটার্নাল সিএসএস না লিখে সরাসরি এইচটিএমএল এর মধ্যে ইনক্লুড করে দেন, তাহলে সেটাকে বলবো আমরা ইন্টারনাল সিএসএস। এবং যদি আপনারা এই দুইটার কোনোটাই না করেন, সরাসরি প্রত্যেকটা ট্যাগের মধ্যে ইনক্লুড করে দেন অ্যাট্রিবিউটের সাহায্যে, তাহলে ওইটাকে আমরা বলবো যে ইনলাইন সিএসএস। তো আমি প্রত্যেকটারই হালকা করে একটা এক্সাম্পল দিই। তো আরেকটা কথা যে সেটা হলো আপনার ইনলাইন সিএসএস সবসময় ইউজ করতে হয় কি, সেটা হলো সাহায্যে অ্যাট্রিবিউটের সাহায্যে করতে হয়। আর ইনলাইন সিএসএস যেটা, সেটা হলো আপনার একটা ট্যাগের সাহায্যে করতে হয়, এবং এক্সটার্নাল সিএসএস যেটা, সেটা হলো আপনার একটা ফাইলের সাহায্যে করতে হয়। তো তার মানে ইনলাইন সিএসএসটা করতে হবে অ্যাট্রিবিউটের মাধ্যমে, ইন্টারনালটা করতে হবে ট্যাগের মাধ্যমে, এবং এক্সটার্নাল সিএসএসটা করতে হবে একটা ফাইলের মাধ্যমে, তাই তো? তো তাহলে অ্যাট্রিবিউটটা যেহেতু ইনলাইন সিএসএস অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে হয়, তাহলে সেই অ্যাট্রিবিউটটা কি? এটা একটা ইউনিভার্সাল একটা অ্যাট্রিবিউট, যেটা সর্বজনীন একই থাকবে। সেটা হলো আপনার অ্যাট্রিবিউটের নাম থাকবে স্টাইল। তো সাপোজ আমি এইটাতে ইউজ করি h1, তো এটাতে কি করব, স্টাইল নামে একটা সার্বজনীন একটা অ্যাট্রিবিউট, যেটার মধ্যে আপনারা ইচ্ছা করলে ইউজ করতে হবে। তো যেহেতু আমি এখনো করি নাই, সিএসএস টা সম্পর্কে বলি নাই, সিএসএস কিভাবে লিখতে হয়, তো আমি এখানে কোনো ভ্যালু দিব না, ঠিক আছে? জাস্ট কিভাবে লিখতে হয় সেটা দেখানোর জন্য আমি বললাম, যেটা স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে, এবং এর মধ্যে তার যেইগুলা আছে সিএসএস যেভাবে লিখতে হয় সেইগুলো আমরা এখানে করব। সিএসএস এর মূলত 3টা পার্ট থাকে, প্রপার্টি থাকে, ভ্যালু থাকে, আর সিলেক্টর থাকে। তো এগুলো আমি এখনই বলতেছি না। তো এইটা গেলে আমরা কি ইনলাইন সিএসএস, তাই তো? তো এখন যদি আমরা ইন্টারনাল সিএসএস টা ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? তো ইন্টারনাল সিএসএস ইউজ করতে হলে আমাদের যা করতে হবে তা হলো একটা ট্যাগ ইউজ করতে হবে। তো সেই ট্যাগটার নামটা কি? ট্যাগটার নামও স্টাইল। স্টাইল, জাস্ট স্টাইল শুরু হবে এবং স্টাইলটা শেষ হবে, মানে এটা একটা ডাবল ট্যাগ। তো এই ট্যাগের মধ্যে এইখানে আমরা যা লিখবো সেম একই লেখা, এটা লিখলে আমাদের এটা হয়ে যাবে ইন্টারনাল সিএসএস। না, এটা আপনার ম্যান্ডেটরি না যে শুধুমাত্র যে হেডের মধ্যেই লিখতে হবে তা না, হেডের মধ্যে লেখাটা ভালো। এটা ইচ্ছা করলে আপনি দেখা যাচ্ছে বডির মধ্যেও লিখতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন যে কোনোটাই যেন এইচটিএমএল ট্যাগের বাইরে না লেখেন, ঠিক আছে? কারণ আপনার এইচটিএমএলটা কিন্তু একটা বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে থাকলে কিন্তু হবে না। দেখা আপনি কি স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন, তো আপনি যদি স্টেডিয়ামের যদি গেটের বাইরে থাকেন আর আপনি যদি বসে থাকেন একটা ভালো মতো চেয়ার নিয়ে বসে আছেন, তো আপনি খেলা দেখতে পারবেন? দেখতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে স্টেডিয়ামের বাউন্ডারির মধ্যেই থাকতে হবে, তাই না? স্টেডিয়ামের গ্যালারির মধ্যেই থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ইনলাইন সিএসএস ইউজ করা যায় এবং কিভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করা যায়। এখন দেখবো কিভাবে আমরা এক্সটার্নাল সিএসটাকে ইউজ করব। তো এক্সটার্নাল ইউজ করার জন্য যা করতে হবে তা হলো, এইটা কিন্তু অবশ্যই হেড ট্যাগের মধ্যে করতে হবে। যেমন ইন্টারনালটা আমি করলাম কি বডির মধ্যেও দিতে পারলাম, আবার হেডের মধ্যেও দিতে পারলাম। কিন্তু এক্সটার্নাল সিএসএস যেটা করবে সেটা অবশ্যই মাস্ট বি হেড ট্যাগের মধ্যেই দিতে হবে। তো এইটা দেওয়ার জন্য আমি কি বলেছি, একটা ফাইলের সাহায্য নিতে হবে। তো যেহেতু ফাইলের সাহায্য নিব, ফাইলটা নিজে অবশ্যই অটোমেটিক্যালি লিঙ্ক থাকবে না, তাকে একটা লিঙ্ক করে দিতে হবে। আর লিঙ্ক করতে হবে নিজস্বই একটা ট্যাগের মাধ্যমে করতে হবে। তো এই ট্যাগের নামটাও লিঙ্ক, LINK, লিঙ্ক। তো লিঙ্ক ট্যাগটা ইউজ করতে হবে। লিঙ্কটা এটা আপনার একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? এটা আপনার ক্লোজ করা লাগবে না।
কিন্তু আমি একটা কথা বলেছি যে লিঙ্ক ট্যাগ যখন সিঙ্গেলটা ইউজ করা হয় অবশ্যই তাকে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে সাহায্য নিতে হয়, তাই না? তো আমি শুধুমাত্র লিঙ্ক দিয়ে রাখলাম, তো এটাতে কি কোনো ফাইল কি কল করবে, কোনো ফাইল কি পাবে? পাবে না, কারণ এটাকে আমি কোনো ডিক্লেয়ার করে দেইনি যে কোন ফাইলটা পাবে। তো অবশ্যই এই জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। তো এইখানে সাহায্য কি নেব? আমরা ইমেজে যেমন কি নিচ্ছি, সোর্স নিচ্ছি, তাই না? তো ঠিক একইভাবে আই ফ্রেমের সময় সোর্স নিচ্ছি, তাই না? কিন্তু কি করেছি, যখন হাইপার রেফারেন্স নিচ্ছি তখন কিন্তু আমরা এইচআরইএফ এই অ্যাট্রিবিউটটা ইউজ করছি। তো একইভাবে লিঙ্কের বেলায় আবার এটা একটু অন্যরকম, এখানে সোর্স ইউজ করা যাবে না, এখানে ইউজ করতে হবে হাইপার রেফারেন্সটা। তো আমরা তাহলে কি করব, এইচআরইএফ হাইপার রেফারেন্স ইকুয়াল, এবার এটা কি 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 দিতে হবে, এটা দিতে হবে লোকেশন, লোকেশনটা দিয়ে দিতে হবে। তো আমরা একটা কাজ করি, তো সরি আমি খালি ফোল্ডার ওপেন করি, সেটা কি একটা টেক্সট ডকুমেন্ট করব, এবং এটার নাম দিলাম সাপোজ যে কোনো নাম দিতে পারেন, আওয়ার সিএসএস দিলাম। তো এইটা আমি সবসময় যেটা ফর্মাল যে নেমটা থাকে সেটার থেকে ব্যতিক্রমটা চেষ্টা করি, কি জন্য, কারণ যাতে আপনাদের মধ্যে এটা ভ্রান্ত ধারণা না আসে, যেন সবাই স্টাইল ডট সিএসএস করে। তো দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এরকম হতে পারে যে অল টাইম মনে স্টাইল ডট সিএসএস করতে হবে, এরকম কোনো মানে নাই, আপনি যে কোনো নামে দিতে পারেন। তো আওয়ার সিএসএস ডট, এবার এইটা কি এক্সটেনশন, তো আমি গতকালকে বলেছি যে প্রত্যেকটা ফাইলকে অবশ্যই এক্সটেনশনটা দিয়েই সে বুঝে যে এটা কি ফাইল। যেমন আপনাকে যদি একটা এমপি3 ফাইল দেওয়া হয়, ডট লাস্টে যদি থাকে ডট কি এমপি3, এবং আমি যদি বলি যে আমার ফটোটা তো ওপেন হচ্ছে, এটা তো একটা ফটো কিন্তু ফটো ওপেন হচ্ছে, তাহলে কি হবে? তো এটা তো ফটোর এক্সটেনশন তো থাকে অন্যটা, জেপিজি থাকে, পিএনজি থাকে, জিপ থাকে, তাই না? তো ঠিক একইভাবে তো আমি যদি এটা লিখে রাখি যে এইচটিএমএল, আর ভিতরে যদি আমি করি সিএসএস গুলো লিখি, তাহলে কি কাজ করবে? করবে না। অবশ্যই এটা আমাদের সিএসএস ফরম্যাটে লিখতে হবে। তো সিএসএস এর এক্সটেনশনের নাম ডট সিএসএস, সিএসএস। তো তাহলে কি করলাম, যে আওয়ার সিএসএস এটা একটা নাম, সিএসএস এর নাম, এবং ফাইলের এক্সটেনশনটা ডট সিএসএস। তো এটাতে আমরা সেভ করলাম। তো এটা আমি গতকালকে বলেছি যে এটা ইয়েস করে দিতে হবে, যেহেতু অন্য একটা ফরম্যাট চলে আসছে। তো আওয়ার সিএসএস হলো এটাকে আমরা কল করে দিব। তো এটা কি করব, কল করব আওয়ার ক্লাস ডট সিএসএস। আর লোকেশন দেওয়া সব সময় সেম, ও সরি সরি সরি, থ্যাংক ইউ, মিস্টেক। তো সেটা ছিল হলো আওয়ার, সরি আওয়ার না, সেটা কি নাম দিয়েছিলাম দেখে নিন, আওয়ার, আওয়ার সিএসএস, আচ্ছা আওয়ার সিএসএস, আচ্ছা তো আওয়ার সিএসএস টা দিলাম। তো এখন দেখি আমাদের এটা আসলে কাজ করে কিনা। তো গতকালকে যেমন আমি একটা টেক্সট ছিল, আচ্ছা ওইটা আমি কি করব, সরি। তো এইটা আমি আবার আজকেরটাতে নিয়ে চলে আসি। আচ্ছা তো আমি গতকালকে বলেছিলাম যে কি সফটওয়্যার গুলো লাগবে, সেটা ছিল কোড এডিটরে লাগবে নোটপ্যাড প্লাস প্লাস বা ব্র্যাকেটস, বা ব্রাউজারের মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইটিসি এটসেট্রা। তো সেম একইভাবে আরেকটা আমাদের ইউজ করতে হবে যেটা একটা প্লাগইন, এবং সেটা প্লাগইনটা কি, একটা ব্রাউজার ভিত্তিক প্লাগইন, প্লাগইনটার নাম ফায়ারবাগ, ফায়ারবাগ নামে একটা প্লাগইন। ঠিক আছে, তো ফায়ারবাগ নামে একটা প্লাগইন, তো এইটা অলরেডি আমাদের ইনস্টল করা আছে। এইখানে দেখেন যে এই যে এটা হলো ফায়ারবাগের চিহ্ন। তো আপনারা যারা ইউজ করবেন নতুন করে তারা কি করবেন, তারা করবেন ফার্স্টে google.com এ ঢুকবেন, দেন এখানে কিওয়ার্ড সার্চ দিবেন ফায়ারবাগ, ফায়ারবাগ ফর মজিলা, যেহেতু মজিলা ফায়ারফক্স এর জন্য। তো মজিলাটা ইউজ করে, এটা অন্য এক্সটেনশন ক্রোমে আছে কিনা আমার শিওর জানা নাই। তো ফায়ারবাগটাতে ইউজ করবেন। তো তাহলে ফার্স্টে দেখবেন যে মজিলার অ্যাড অনে আপনি এটা পেয়ে যাবেন ফায়ারবাগটা। তো দেন এখানে দিলে কি করবেন, যে আমাদের ডাউনলোড করা আছে, আপনি যারা ডাউনলোড করা নাই তারা এই যে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করবেন, অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে, তারপর এটা ইনস্টল করবেন। তো তাহলে কি হবে, তাহলে হবে, দেখবেন যে আমরা যখন রাইট ক্লিক করব এখানে আলাদা একটা অপশন পাবো,
ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, তাই তো? তো ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ থাকবে। তো সেম একইভাবে এটা আবার এইখান থেকে ক্লিক করে আপনি আনতে পারবেন। যদি এখানে ক্লিক করে এটা ক্লিক করলে যাবে, আবার ওইখান থেকেও হবে। তো এইটাতে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যেহেতু এটা নিয়ে আসাই ভালো। জাস্ট এই টেক্সটটাতে আপনি করবেন, ইনসার্ট করবেন। তো এটা ইনসার্ট করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো যদি আপনারা মনে করেন যে আমি কোনো প্লাগইন ইউজ করব না, তাহলেও ইচ্ছা করলে করতে পারবেন। জাস্ট যে ডিফল্ট একটা ইন্সপেক্টর থাকে, রাইট ক্লিক করে দেখবেন যে ইন্সপেক্ট এলিমেন্ট আছে, কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট আছে, এটা হলো ডিফল্ট। আর আমরা এটা একটা থার্ড পার্টির সহায়তা নিচ্ছি। তো আমার কাছে ফায়ারবাগটা একটু সুবিধা মনে হয়, সেটা ইউজ করার সময় বুঝতে পারবেন। তো এটা এখনই ইউজ করা লাগবে না। জি, ও ডিফল্ট ইউজ করলেও হবে, কোনো ব্যাপার না। তবে ডিফল্ট ইউজ করলে একটা জিনিস হবে, সেটা হলো যেমন দেখাচ্ছে আমি এখানে একটা নতুন স্টাইল সিএসএস অ্যাড করব, এই যে রাইট ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে না, দেখেছেন? এইখানে ক্লিক করে রাইট রোল অ্যাড রোল করার আছে, তো সেটা ব্যাপার না, কিন্তু আমি চাচ্ছি যে দেখাচ্ছে কিন্তু এখানে তো ক্লাস দেওয়া নাই, এই জন্য আসলে বুঝতে পারি। ও এই যে তারপর বুঝতে পারছেন, যেমন আমি এখানে সাপোজ চাচ্ছি যে কি করব, আইএমজির স্টাইল দেবো। তো আইএমজি লেখা লাগছে, দেখেন আমার সম্পূর্ণ আইএমজি লিখতে হচ্ছে, কোনো এখানে সাজেস্ট করতেছে না কেউ। সেম জিনিসটা আমি যদি এখন এইখানে কি করব, জাস্ট আমি এটা এখন ইনস্টেড উইথ ফায়ারবাগে করব। তো ফায়ারবাগে যদি এখন আমি এখানে অ্যাড রোল করি এবং এখানে যদি আই লিখি, আইএম দেওয়ার পর দেখেন অটোমেটিক কিন্তু জি চলে আসতেছে, মানে আমাকে সাজেস্ট করতেছে। এই একটা সুবিধা আছে। তো এইটা এখনই বুঝতে পারবে না, যখন আমরা সিএসএস এ কাজ করব, যখন সিলেক্টরটা নিয়ে কাজ করব, তখন বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আপনার নেস্টেড করা লাগবে, প্রায় 2-3টা ডিভিশনকে নেস্টেড করতে হবে। তো তখন আপনার এই সাজেশনটা অনেক কাজে লাগবে, সাজেশনটা পেলে অনেক কাজ হবে। তো এইটা হলো সিএসএস করার সময়, এখনই এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। তো আমি এতগুলো আলোচনা করলাম, যেটা জন্য সেটা এখন বলি। সেটা হলো যে আজকের যে প্রজেক্টটা, সেটা কোনটা, আওয়ার ক্লাসেস। তো এই প্রজেক্টটা, তো এইটা আমরা ইন্সপেক্ট করব। হেডে যাব। তো হেডে যে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের কোনো লিঙ্ক ট্যাগ এসেছে? আসেনি। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু এখানে লিঙ্ক ট্যাগ দিয়েছি। আচ্ছা, আমি টেস্ট পার ওয়েবের টেস্ট করতেছি, তাই না? এই জন্য আমার সাজেশন দিচ্ছিল না। এটা তো গতকালকে প্রজেক্ট, কিন্তু আমরা তো করবো আজকে প্রজেক্টে। আচ্ছা, তো এখন আমরা এটা রিফ্রেশ করলাম। এখন কি দেখতে পাচ্ছি যে এখানে লিঙ্ক ট্যাগ আছে, তাই না? কিন্তু দেখেন লিঙ্কে আমরা এটা যেমন প্লাস করতে পারতেছি, সেরকম এটা কি প্লাস করতে পারতেছি? প্লাস করতে পারতেছি না। মানে এটা আমার লিঙ্ক ঠিকই আছে, কিন্তু এটা লিঙ্কে কাজ করতেছে না। তো কি জন্য কাজ করতেছে না, সেটা একটা ভাববার বিষয়, তাই না? তো সেটার জন্য কি করতে হবে, আমাদের এইটা রিলেশনটা দিয়ে দিতে হবে। রিলেশন, যে রিলেশনটা কি, লিঙ্ক ট্যাগের মধ্যে অনেক কিছু আছে, আপনারা ইচ্ছা করলে ফেভিকন দিতে পারবেন, ওইটাও লিঙ্ক ট্যাগের মাধ্যমে। তো ফেভিকনটা হয়তো বা আপনারা জানেন না। ফেভিকনটা মূলত কোনটা বলবো, গুগলের সাইটে ঢুকে। তো গুগলের সাইটে ঢুকেছি, যে উপরে দেখতে পাচ্ছেন এটা একটা জি মতো লেখা আছে। তো মূলত এইটা হলো ফেভিকন। টাইটেল বারের পাশে যে লোগোটা দেখাই, সেটা হলো ফেভিকন। তো এই ফেভিকনটা আমরা ইচ্ছা করে দিতে পারি, মানে ফেভারিট আইকনের সংক্ষিপ্ত রূপ ফেভিকন। ফেভিকন, হ্যাঁ ফেভিকন, FAVICON, ফেভারিট আইকন, এটা মনে রাখলে হবে। তো যা হোক, তো লিঙ্ক ট্যাগের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে ফেভিকনটাও ইউজ করতে পারি, আবার সিএসএসটাও ইউজ করতে পারি, সেম একই লিঙ্ক ট্যাগ। তো এই জন্য আমরা এখন এটাকে স্টাইলে রিলেশনটা দিয়ে দিতে হবে, যে এটার রিলেশনটা কি। তো রিলেশন যেমন আমরা ফেভিকনের সময় দিব ফেভিকন বা আইকন, আর এইখানে দিব কি স্টাইল। তো তাহলে আমরা কি ইউজ করবো, রিলেশনের REL, এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, REL, রিলেশনের REL।
তো রিলেশন ইকুয়াল, তো এখানে কি দিতে হবে, স্টাইল শিট, STYLESHEET, স্টাইল শিট। তো তার মানে কি আমরা বলে দিলাম যে লিঙ্ক হলো HREF, মানে হাইপার রেফারেন্স দিয়ে আমরা লিঙ্কের লোকেশনটা দিয়ে দিলাম যে আমাদের যে ফাইলটা আছে, এবং রিলেশনের মাধ্যমে তার রিলেশনটা বলে দিলাম যে আমাদের এটা কি রিলেশনে আছে। তো রিলেশনটা আছে কি স্টাইল শিট রিলেশনে। তো এখন দেখি আমাদের কি আসে। যদিও আমরা একদম ফুল ব্ল্যাঙ্ক, তো ব্ল্যাঙ্ক হয়তো কিছু দিতে। আচ্ছা, তো এখন একটা খেয়াল করে দেখেন এখানে প্লাস বাটনটা এসেছে, দেখেছেন? কিন্তু একটু আগে কিন্তু এখানে কোনো প্লাস বাটন ছিল না, ছিল? আচ্ছা, আমি এখনই আবার এটা আনডু করি। তো এটা কেটে দিলাম, দেন আমি আবার রিফ্রেশ করলাম। তো এখানে দেখেছেন লিঙ্কে কিন্তু কোনো প্লাস নাই, মানে ওইটাকে আমরা এক্সিকিউট করতে পারতেছি না। যদি আমরা রিলেশন না দেই, ওর মধ্যে আমরা যতই লিখি না কোনো, ওইটা কোনো ইফেক্ট ফেলবে না। কিন্তু যখন আমরা ওইটাকে রিলেশন দিয়ে দিব, তারপরে কিন্তু কাজ করবে। তো এটা কিন্তু মানে আমি দেখেছি অনেক ডেভেলপারকে যারা আর কি শেখায়, তো তারা বেশিরভাগ এই জিনিসটা অ্যাভয়েড করে চলে যায়, এটা স্কিপ করে দিয়ে চলে যায়। তো এটা আর বলে না যে কি জন্য আমাদেরকে রিলেশনটা দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবেই। এটা না দিলে কোনো কাজই করবে না। আপনি যতই সিএসএস লিখেন, যদি স্টাইলটা যদি রিলেশনটা না দেন, তাহলে কোনো কাজ হবে না। তো তাহলে কি করব, যে এখানে আমরা রিলেশনটা দিয়ে দিলাম স্টাইল শিট। তো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা প্লাস করা যাচ্ছে, এবং প্লাস করলে কি আনডিফাইন্ড আসছে, তাই না? কারণ আমরা এখানে কোনো লেখা লিখি না, এই জন্য আনডিফাইন্ড আসছে। তো আমরা যদি এখানে কিছু লিখে দেই, সরি, তো কমেন্টও আপনাদের দেখানো হয়নি, তাই না? কমেন্ট কিভাবে লিখতে হয়। আচ্ছা, তো আচ্ছা, আমি এটা যা লিখলাম, যাতা, যাতায় লিখি, যাতা। আচ্ছা, তো এখন আমরা দেখি এটা যখন প্লাস করতে তখন কি লেখা দেখতে পাচ্ছি, যাতা, তাই না? তবে আমরা যা লিখতেছি সেটা কিন্তু এখানে আসছে। তো আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা হলো আপনার মূলত কি কমেন্ট। তো কমেন্ট এটার কোনো কাজ নাই, কিন্তু আবার অনেক কাজ আছে। এইটা আপনি আউটপুটে কোনো কাজ পাবেন না, কিন্তু এটা এটা হলো একটা ইউজার ফ্রেন্ডলি হবে, ডেভেলপার ফ্রেন্ডলি হবে। যখন আবার অন্য কোডার এটাকে ইউজ করবে, তখন যদি আপনি ভালো কমেন্ট যদি করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই উপকার হবে। আপনার জন্য ঠিক না, আপনার জন্য উপকার হবে, এবং যে অন্য ডেভেলপার যেটা এটা নতুন করে কাস্টমাইজ করবে, তার জন্য আরো বেশি উপকার হবে। তো আমি যদি এখন এটা লিখে দেই, সো আপনার লিঙ্ক আছে অনেকগুলা লিঙ্ক, আমি কি করব, এখানে বলে দিব। তো এটা বলে দিব যে আমরা কি, যেমন আমরা যখন আহ, কোনো ম্যাথমেটিক্স, যখন ম্যাথমেটিক্সে যখন আলজেব্রা করতাম, আলজেব্রা ম্যাথমেটিক্স, তো তখন কি করতাম, দেখা যাচ্ছে একটা নোট দিয়ে দিতাম না পাশে। তো নোট দিতাম, দেখা যাচ্ছে এটা যে উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে পাই, তাই না? এরকম একটা লিখতাম না? তো সেম একইভাবে যেরকম লিখতাম, এরকম একটা নোট আমাদের এইখানেও দিয়ে দিতে হবে। কিন্তু এইখানে লেখার নিয়মটা একটু ভিন্ন রকম। সেখানে যেমন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, তো এইখানে আমরা কি করব, এটা আমরা ইউজ করব লেস দ্যান এন্ড ফার্স্ট দ্যান, সরি, লেস দ্যান গ্রেটার দ্যান এর মাঝখানে ইউজ করব সেম ডক টাইপের মতো। ডক টাইপের মতো কি করব, একটা ফার্স্টে এক্সক্লেমেটরি চিহ্ন দিব, এবং ডাবল হাইপেন দিব, স্পেস ডাবল হাইপেন। তো তার মানে কি, আপনার এটা কিন্তু আবার সিঙ্গেল টাইপ, মানে আমি সিঙ্গেল কমেন্টের কথা বলতেছি। সিঙ্গেল কমেন্ট কি ভাবে করতে হয়, যে আপনার এইচটিএমএল এর ক্ষেত্রে, এটা এইচটিএমএল মানে সিঙ্গেল কমেন্ট বা মাল্টিপল লাইন, একই কথা। আপনি সিঙ্গেল লাইনও যেভাবে করতে পারবেন, আবার মাল্টিপল লাইনও সেম ভাবে করতে পারবেন। এইটাই যদি আমি ফার্স্টে যদি অনেক ইন্টারমিডিয়েট দিই, এর মধ্যে আমি যা লিখবো, দেখেন এটা কিন্তু হিডেন কালার আসছে, তাই না? এটা মানে অফ হোয়াইট মতো একটা কালার আসছে। তো তার মানে এটা বোঝাচ্ছে যে এটা কোনো এক্সিকিউট হবে না এই কোডগুলা। তো কমেন্ট লেখার নিয়ম, আপনার ট্যাগ যেভাবে লিখতে হয় সেম একই রকম, শুধুমাত্র প্রথমে একটা এক্সক্লেমেটরি চিহ্ন ইউজ করতে হবে, এবং এটা প্রথমে শুরু করার জন্য দুইটা হাইপেন, এবং লাস্টে শেষ করার জন্য দুইটা হাইপেন ইউজ করতে হবে। এবং এর মাঝখানে আমরা যত কিছু লিখবো প্রত্যেকটা কমেন্ট হিসাবে থাকবে। তো কমেন্ট আমি দিই, কি কমেন্ট দিব,
যেমন আমি এটা যেহেতু উপরে আছে, এটা আমি কমেন্ট দিয়ে দিলাম যে তো আমি দিয়ে দিলাম যে এটা কি, দিস ইজ মেন স্টাইল শিট। তো তাহলে কি এটা আমি, এটা কি আপনারা যে কেউ দেখে বুঝতে পারবেন না যে এটা আমাদের মেন স্টাইল শিট, তাই না? দেখা যাচ্ছে আমরা এখানে অনেক লিঙ্ক থাকতে পারে, অনেকগুলো আছে, তো অনেকগুলো আছে। তো আমি যদি দেখা যাচ্ছে এটা এক এক রকম নাম, সরি, তো আমি যদি দেখা যাচ্ছে আমি প্রত্যেকটা আমি কমেন্ট গুলো উঠাই দিলাম, তো এরকম যদি থাকে, সাপোজ এইটাও নাই, তাহলে কিন্তু আপনারা বুঝতেও অসুবিধা হবে, তাই না? যে কোনটা আমাদের মেন, কোনটা আমাদের দেখা যাচ্ছে প্লাগ ইন হিসাবে ইউজ করেছি, এগুলো বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমরা মূলত কমেন্ট ট্যাগটা ইউজ করবো, কমেন্ট ইউজ করবো। তো কমেন্ট ইউজ করার জন্য এটা আপনার ডেভেলপার ফ্রেন্ডলি হবে, এটা যে কেউ অন্য কোডাররা সহজে বুঝতে পারবে। তো এটা যে এরকম ভাবে ঠিক এটা কিন্তু মাল্টিপল লাইনও হতে পারে, আমি তো শুধু সিঙ্গেল লাইন দেখালাম। তো আপনি চাচ্ছেন দেখা যাচ্ছে এটা মাল্টিপল লাইন থাকবে, তাহলে এর মাঝে যা লিখবেন তা সব ইচ্ছা করলে আপনি এতগুলো লেখা সব কোড এক্সাম্পল হিসেবে দিয়ে দিতে পারেন, এক্সাম্পল দিয়ে দিতে পারেন, কিন্তু এগুলো কোনো এক্সিকিউট হবে না। কি হবে না এগুলো? এক্সিকিউট হবে না। এগুলো আপনি যতই দিয়ে রাখেন এইরকমই থাকবে, এগুলো কোনো কাজ হবে না, কারণ এগুলো প্রত্যেকটা কমেন্টের হিসাবে আছে। ও দেখবে এটা জাস্ট একটা কমেন্ট, এটা একটা নোট, এর বেশি কিছুই না। তো আশা করি মনে হয় বুঝতে পেরেছেন, তাই না, যে কমেন্টের কাজটা কি? না না, ও হ্যাঁ, এটা এখন আমরা, এটা একটা ভালো ব্যাপার। তো শো যদি করে তাহলে তো একটা সমস্যা, তাই না? দেখা যাচ্ছে আপনার যদি ফ্রন্ট এন্ডে যে শো করে, আপনি দেখা যাচ্ছে এটা কমেন্ট করলে এটা যদি আপনার ডাইরেক্ট পেজে চলে আসে, তাহলে তো আপনার সমস্যা, ঠিক না? সমস্যা না? অবশ্যই সমস্যা, কারণ আপনার তো এটা স্ট্যাটিসে থাকবে না, এটা থাকবে শুধুমাত্র ডেভেলপারদের জন্য লাগবে, এটা তো আপনার ইউজারদের জন্য লাগবে না। সাপোজ আপনি, আপনি একজন সাধারণ গ্রাহক, আর আমি দেখা যাচ্ছে আমি হলো কোম্পানি ওনার, মানে আমার ওয়েবসাইটটার নিজস্ব সাইট। তো আমি দেখা যাচ্ছে একজন ডেভেলপারকে দিলাম, দেখা যাচ্ছে আপনি হলো ডেভেলপার, তাই তো জান্নাত আপু, তো আপনার দেখা যাচ্ছে ডেভেলপার, আপনাকে দিলাম আপনি এটাকে এডিট করার জন্য। তো আপনি এটা, আমি এটা আগে থেকে কমেন্ট করে রেখেছি, আপনি সহজে বুঝতে পারতেছেন যে এটা এটার জন্য। কিন্তু আপনি তো একজন সাধারণ ইউজার, আপনার তো এটা বোঝার প্রয়োজন নাই, তাই না? এবং আপনি তো কোডগুলো দেখবেনও না, আপনি দেখবেন জাস্ট কি, আপনি এই আউটলুকটা দেখবেন। কিন্তু যখন আমি কাউকে দিব, কোডারকে দিব এটা এই কাস্টমাইজের জন্য, সে কি দেখবে? সে দেখবে এইগুলা, সে কিন্তু ওইটা দেখবে না, সে দেখবে এইগুলা। তো তার কাছে যখন দেখবে যে দিস ইজ মেইন স্টারশিপ, তাকে কিন্তু এটা একটা মূল, মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সে সহজে বুঝতে হবে এটা আমাদের মেইন স্টারশিপ, এইটাই আর কি। হ্যাঁ, তার জন্য সুবিধা হবে, কারণ এটা যখন আমরা পরবর্তীতে পিএইচডি থেকে এক্সটেন্ড করব, দেখা যাচ্ছে মিনিমাম একটা প্রজেক্ট হয়ে যাবে আপনার 1000 লাইন, সিএসএস দেখা যাচ্ছে হয়ে যাবে 2000 লাইন। তো এরকম 1-2000 লাইনের মধ্যে তো আপনার খুঁজে পাওয়া খুবই কষ্ট হবে। এই সময় যখন আপনি স্টাইলশিট বা প্রত্যেকটাতে যখন কমেন্ট করে দিবেন, এটা সুবিধা হবে। তো এটা যে জন্য বললাম, এটা করতে হয়, আমি দেখালাম যে এইচটিএমএল এর কমেন্টার সিস্টেম। তো এখন দেখাবো কিভাবে সিএসএস এ কমেন্ট করতে হয়। তো সিএসএস এ কমেন্ট করার নিয়ম, আহ, তো কমেন্ট করার নিয়ম হলো, তো জাস্ট এইটা, আপনার প্রথমে কি হবে, একটা স্ল্যাশ দিয়ে শুরু হবে, এবং তারপর একটা স্টার চিহ্ন, এবং তার মাঝখানে আপনার কমেন্টের লেখাগুলো থাকবে, এবং তারপর আবার শেষ হবে কি একটা স্টার চিহ্ন এবং স্ল্যাশ দিয়ে। এটা হলো বেসিক স্ট্রাকচার, এইটাও আপনার মাল্টিপল লাইন বা সিঙ্গেল লাইনে ইউজ করতে পারবেন। তো এটা এরকম লিখতে পারেন, তো এইটা দেখা যাচ্ছে আমি সিঙ্গেল লাইন হিসেবে ইউজ করলাম। সেম একই ভাবে আবার আপনি ইচ্ছা করলে এটা অনেকগুলো লাইনেও ইউজ করতে পারেন, মাল্টিপল লাইন। তো এটা আপনি ইচ্ছা করলে এরকম ভাবে ইউজ করতে পারেন, সাপোজ কোনো ব্যাপার না, মাল্টিপল লাইন এবং সিঙ্গেল লাইন একই অবস্থা। কিন্তু এটা নিয়ম যা, যে শুরু করতে হবে স্ল্যাশ স্টার এবং শেষ করতে হবে স্টার স্ল্যাশ দিয়ে, এর মধ্যে যা দিবেন সবকিছুই আপনার কমেন্ট হয়ে থাকবে। তো আমি এটা দিয়ে রাখি। ও মানে যে আমি যে হোয়াইট স্পেসটা দিচ্ছি, ইন্ডেন্ট করতেছি, ইন্ডেন্ট, এটা বুঝেন তো?
হ্যাঁ, এক লাইনে করা যাবে। ও আচ্ছা, মানে আমি একটু বলি, আমি জিনিসটা ক্লিয়ার হয় নাই। মানে এই লেখাগুলো এক লাইনের কথা বলতেছেন, নাকি আমি এইগুলাকে যে এইগুলো লেখলাম এটার কথা বলতেছেন? এটার কথা বলতে, ও এটা আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, যে মাল্টিপল লাইনটা বোঝানোর জন্য। দেখা যাচ্ছে আপনি এরকম হতে পারে এটা, যে আপনি ডেভেলপার, তো আপনি এটা ডিটেলস দিবেন, তো কি দিবেন? সাপোজ আপনি দিবেন যে অথর নেম সাপোজ আপনি কি দেবেন? জান্নাত। তো সাপোজ কি দিবেন, তারপর টেমপ্লেট নেম দিবেন। তো টেমপ্লেট নেম কি দেবেন, মানে আপনার যে প্রজেক্ট ওয়াইজ আমি কথা বলতেছি, সাপোজ দেখা যাচ্ছে এখানে দিলেন অথর নেম জান্নাত, টেমপ্লেট নেম দিলেন দেখা যাচ্ছে হলো আহ, জান্নাতুল মাওয়া সাপোজ। যাই হোক, এটা একটা আপনি দিলাম। তো তাহলে কি হলো, এইটাকে যদি আমি এইভাবে লিখলাম, তো কিন্তু আমি যদি এটাকে এখন এইভাবে লিখি তাহলে কিরকম দেখা যায়? তো আমি যদি এটা এইভাবে লিখি তাহলে কি এটা ভালো দেখায়? অথর নেম জানাতুল মাওয়া, তারপর আবার টেমপ্লেট নেম কোনটা এর মাঝখানে গেছে, নেম কি হয়ে গেছে, নেম জানাতুল টেমপ্লেট, আর তারপর আবার কি নেম আছে জানাতুল মাওয়া। এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, তাই না? তো এইটা আমি এই জন্য দেখলাম যে মাল্টিপল কমেন্টের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে করবেন, তখন ইন্টার দিয়ে দিয়ে নিচে নিচে করতে পারবেন, কোনো ব্যাপার না। বুঝতে পেরেছেন কি জন্য আমরা উপর নিচ করলাম? আর যেগুলো আপনার সিঙ্গেল লাইন দরকার সেগুলো তার এতগুলো লাইন ব্রেক করার কোনো প্রয়োজন নেই, কারণ যতগুলো আপনি হোয়াইট স্পেস কম ইউজ করেন ততই ভালো। কারণ প্রত্যেকটা হোয়াইট স্পেস জন্য কিন্তু আপনার করে আহ, 1 বাইট করে কিন্তু জায়গা খেয়ে ফেলবে, তাই না? তো এটা যতটা ইউজ না করুন ততটাই ভালো। তো তাহলে আমরা এটা করলাম কিসের জন্য? এটা এখন আমরা দেখি যে কি আউটপুটটা আসে। এটা তো কোনো আউটপুটটা এখানে নিশ্চয়ই আসবে না, কিন্তু আসবে এটা কোথায় আসবে? ইন্সপেক্ট এলিমেন্ট করলে পাবো। যখন ইন্সপেক্ট এলিমেন্ট করব তখন দেখেন লিংকের মধ্যে এগুলো চলে এসেছে। জাস্ট এইটা চেক করার জন্য যে আপনি যে লিংকটা আপনি স্টারশিটের সাথে রিলেশন করলেন, লিংকের সাথে যে রিলেশন করলেন স্টারশিটটা, সেটা আপনার এক্সিকিউট হচ্ছে কিনা, সেই ফাইলটা আপনার পাচ্ছে কিনা, সেটা বোঝার জন্য। তো তার মানে এটা আপনার পাচ্ছে, এটাতে যদি এখন কোনো সিএসএস লিখে তাহলে কাজ হবে। হ্যাঁ, লিংকের মধ্যেই থাকবে, কারণ আমরা শুধু কমেন্ট বলে না, আমি এখানে যা লিখবো সবটাই আসবে। আচ্ছা, আমি আপনাদের জন্য হালকা একটা আমি সিএসএস হালকা একটু লিখে দেই তাহলে আপনারা আরো একটু ভালো বুঝতে পারবেন। তো করব কি, আপনার এই যে যে টেস্টটা আছে এই ট্যাগ গুলাকে আমি করি, ঠিক আছে? এই ট্যাগ গুলাকে আমি একটু স্টাইল দিই। তো যদিও আমি এটাকে আপনাদের করব না, মানে ডিসক্রাইব করব না, যদিও আপনারা বলেন তাই ডিসক্রাইব করবো আজকে এই সিএসএসটা শুরু করার জন্য। আচ্ছা, সাপোজ আমি লিখলাম, আরেকটা জিনিস করি। তো তাহলে এখন দেখেন কি অবস্থা হলো। সরি। আচ্ছা, তো দেখেন আমরা অবশ্য টেক্সট অ্যালাইন সেন্টারটা কাজ করছে, এখন এটা ইনলাইন অবস্থায় নাই, তো আমি ব্রেক ব্রেক করে দিয়েছি এই জন্য প্রবলেম। তাহলে এইটাও কেটে দিই, আর রেডের পরিবর্তে আমরা গ্রিন দিই। তাহলে আমরা স্টাইল শিটের মাধ্যমে দেখাচ্ছি যে যতগুলো আমাদের ট্যাগ আছে এগুলোকে কিন্তু আমরা স্টাইল করতেছি। এবং এটা কিন্তু শুধুমাত্র যে আপনি বলতেছিলেন বন্যা আপু, তাই না আপনি? হ্যাঁ। তো আপনি বলতেছিলেন যে এখানে লিঙ্কে শুধুমাত্র কমেন্টটাই আসবে কিনা। দেখেন, এখানে আমরা শুধু কমেন্ট না, আমরা যত কিছু লিখবো সব কিছু চলে আসবে। কমেন্টটা দিব শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য, যেমন আপনি এখানে এই কাজটা করতে পারেন, যে দেখা যাচ্ছে এটা একটা সেকশন নিলেন, তো সেই সেকশনে ফার্স্টে একটা কমেন্ট করে দিলেন।
যে এরকম কমেন্ট করলেন যে দিস ইজ দিস ইজ টেস্ট সেকশন স্টাইল অনলি, মানে এটা শুধুমাত্র টেস্ট সেকশনের স্টাইল আসবে, এইখান থেকে যা থাকবে এই নিচ পর্যন্ত। জাস্ট অনেক লাইন লিখলেন, তারপর এখানে আবার শেষ হয়ে গেল, টেস্টটা শেষ হয়ে গেল, তারপর আবার আপনি নতুন আরেকটা শুরু করবেন। তো ওইখানে আবার সেম একইভাবে লিখে দিবেন, দেখা যাচ্ছে কি লিখবেন, এখানে লিখবেন দেখা যাচ্ছে টেস্ট না দিয়ে যে টেস্ট 2, তারপর এখানে আবার আপনি যে কোড লিখবেন, এরকম জাস্ট এটা বোঝানোর জন্য, ইউজার ফ্রেন্ডলি করার জন্য, ইউজার ফ্রেন্ডলি না, এটা ডেভেলপার ফ্রেন্ডলি করার জন্য। আচ্ছা, তো মূলত আজকে মোটামুটি দেখালাম যে কিভাবে শুধুমাত্র লিঙ্ক ট্যাগটা ইউজ করা যায়, সিএসএস টা কিভাবে লিঙ্ক করতে পারবেন। তো আজকে কি আর কিছু দেখাবো? আজকে মনে হয় না দেখানোই ভালো হবে, তাই না? তো বিগত ক্লাসে যে কোনো সমস্যা থাকে আর আজকের এই ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো এখন করতে পারেন, সমস্যা মানে সমাধান করার চেষ্টা